বিসমিল্লাহির রহমানির রহিম। আজ হচ্ছে 27শে জুন 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের চতুর্থ ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির চতুর্থ ক্লাস। দেখেন, আমাদের এখানে গুরুত্বপূর্ণ কতগুলো সংজ্ঞা আছে। এই গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো অলরেডি আমি আপনাদের একটা পেজ দিয়েছিলাম, পিডিএফ গ্রুপে আছে দেখবেন, বা দিয়েছিলাম একটা সংজ্ঞার একটা কাগজ দিয়েছিলাম। যারা পান নাই আমার কাছ থেকে নিয়ে যাবেন আমাদের ক্লাসের বিরতিতে। তো এখানে প্রতিটা আইনে একটা সংজ্ঞার ধারা থাকে। ওই আইনে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে এই শব্দগুলোকে সংজ্ঞায়িত করছে ওই ধারায়। ফৌজদারি কার্যবিধিতে সেই ধারাটা হলো 4 ধারা। কত ধারা বলেন? 4 ধারা। দেখেন, এই 4 ধারায় এবার একটা প্রশ্ন আসছে এই 4 ধারা থেকে। এই 4 ধারা এবার একটা প্রশ্ন আসছে। এই প্রশ্নটা হলো এরকম যে ফৌজদারি কার্যবিধিতে যে সকল শব্দের সংজ্ঞা প্রদান করা হয়নি সে সকল সংজ্ঞা কোন আইনের সংজ্ঞা থেকে মিলিয়ে পড়তে হবে? উত্তর হবে দণ্ডবিধি 1860। ফৌজদারি কার্যবিধিতে যদি কোনো শব্দের সংজ্ঞা না দেয়া হয় তাহলে এটার ব্যাখ্যা নিতে হবে কোত্থেকে? দণ্ডবিধি থেকে। মনে থাকে যেন। ঠিক আছে, দেখেন আমরা চলে আসি। এখানে কতগুলো সংজ্ঞা দিয়েছে। প্রথমে দেখেন নালিশ এবং প্রাথমিক তথ্য বিবরণী। প্রথম দেখেন অভিযোগ বা নালিশ। অভিযোগ বা নালিশ, দেখেন আমরা সামনে গিয়ে পড়বো। ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়। একটা হলো ম্যাজিস্ট্রেটের কাছে, আর একটা হলো আপনার ওই থানায়। তো ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলা করে সেটা বলে নালিশ। নালিশ বা অভিযোগ ইংরেজিতে বলে কমপ্লেইন। কি বলেন? কমপ্লেইন। কমপ্লেইন্টের বাংলা নালিশও হয়, কমপ্লেইন্টের বাংলা অভিযোগও হয়। দেখেন, নালিশ হলো অভিযোগ যা গোল দিবেন মৌখিক বা লিখিত আকারে। মৌখিক বা লিখিত আকারে ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করা হয়। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নালিশ কিভাবে দায়ের করা হয়, মৌখিক অথবা লিখিত। 4-1 জ ধারায় নালিশকে সংজ্ঞায়িত করা হয়েছে। তো এই 4-1 জ এই ধারা আপনার মনে রাখার প্রয়োজন নাই। আপনি জাস্ট মনে রাখবেন কত ধারা? 4 ধারা। দেখেন, 4-1 জ ধারায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির অধীন ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেটের নিকট মৌখিক বা লিখিত কোনো অভিযোগ এই মর্মে দায়ের করা যে, আন্ডারলাইন করেন, জ্ঞাত বা অজ্ঞাত। বলতেন কি? জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি কোনো অপরাধ করেছে, কিন্তু এর মধ্যে আন্ডারলাইন করবেন পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। এটা আন্ডারলাইন করে 3টে স্টার দেন। এই লাইনটা, পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। তো এটার অর্থ কি? তো আমরা এটা জানলাম যে নালিশ মৌখিক আকারে হতে পারে, নালিশ লিখিত আকারে হতে পারে। নালিশ জ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হতে পারে, নালিশ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হতে পারে। যদি বলেন স্যার জ্ঞাত তো বুঝলাম, অজ্ঞাত কেন? আপনার বাসায় মুরগি চুরি করতে আসছে, মুরগি একেবারে চুরি চুরি গরু চুরি করে নিয়ে গেছে, লাইট মারছিলেন, একজন রে চিনছেন, বাকি কয়জন রে চিনেন নাই। তাহলে যারা চিনছেন তিনি হলো জ্ঞাত, যাদের চিনেন নাই তারা কি? অজ্ঞাত। তাহলে নালিশ জ্ঞাত ব্যক্তির বিরুদ্ধেও করা যায়, অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধেও করা যায়। বুঝেছেন? নালিশ মৌখিক হতে পারে, নালিশ কি লিখিত হতে পারে। নালিশ কার কাছে করতে হবে? ম্যাজিস্ট্রেট। কার কাছে? ম্যাজিস্ট্রেট। তবে একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল গতবারের আগের বার, এইবারের আগের বার, যে নালিশ বলতে নিম্নের কোনটিকে বোঝাবে না? পুলিশ রিপোর্ট। কি বলেন? পুলিশ রিপোর্টকে কিন্তু নালিশ হিসেবে গণ্য করা যাবে না। তো তাহলে উপাদান যদি দেখেন, অভিযোগ মৌখিক বা লিখিত আকারে দায়ের করা যেতে পারে। জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করেছে মর্মে নালিশটি হতে হবে। অভিযোগটি অবশ্যই বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করতে হবে। কার কাছে? বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে। কার কাছে বলেন? বিচারিক ম্যাজিস্ট্রেট। ওকে। এরপরে দেখেন, তাহলে পরীক্ষা যদি আসে যে অভিযোগ কোন ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করতে হবে? বিচারিক। ম্যাজিস্ট্রেট কিন্তু দুইটা আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটও আছে, কিন্তু নালিশ দায়ের করতে হবে কার কাছে? বিচারিক ম্যাজিস্ট্রেট। উক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এমন অভিযোগ দায়ের হতে হবে। প্রস্তাবিত ব্যবস্থা অবশ্যই ফৌজদারি কার্যবিধির অধীন হতে হবে। এটা অবশ্যই আন্ডারলাইন করবেন। এটা অবশ্যই কি হবে না? এটা অবশ্যই পুলিশ প্রতিবেদন হবে না। তাহলে নালিশ কার কাছে দায়ের করা যায়? বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করা যায়। কোন ব্যক্তির বিরুদ্ধে? জ্ঞাত বা অজ্ঞাত। কিভাবে? মৌখিক বা লিখিত। নালিশ বলতে কোনটিকে বোঝাবে না? পুলিশ রিপোর্ট। কোনটিকে বোঝাবে না? পুলিশ রিপোর্ট বোঝাবে না। সো এখানে একটা উদাহরণ আছে। ইসমাইল, মাইক্রোফোন আছে কাছে? ইসমাইল এই উদাহরণটা পড়েন জোরে। গত 5/6/2019 তারিখ ক ও খ খর নিকট থেকে 3 লক্ষ টাকা জোরপূর্বক গ্রহণ করে। 30,000 টাকা, সরি 30,000 টাকা জোরপূর্বক গ্রহণ করে জি, এবং ছুরি দ্বারা
আঘাত করে। হুম 6/6/2019 তারিখে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট ক এর বিরুদ্ধে 30,000 টাকা দস্যুতার মাধ্যমে গ্রহণের জন্য ও আঘাতের অভিযোগ লিখিত আকারে দায়ের করে। এটাই এটাই হলো হলো নালিশ। নালিশ। ঠিক আছে, তাহলে আমি মনে রাখবো নালিশ দায়ের করে কার কাছে? বিচারিক বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে। শুধু ম্যাজিস্ট্রেট বললে হবে না, কি ম্যাজিস্ট্রেট? বিচারিক বিচারিক ম্যাজিস্ট্রেট। তো আমরা চলে আসি, জেনে রাখা ভালো। দেখেন নালিশটি অবশ্যই আন্ডারলাইন করবেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হইতে হবে। কার কাছে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কারণ ফৌজদারি কার্যবিধির গোল দিবেন 4 ক ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট নিষ্পত্তির জন্য প্রেরণ বলে ধরতে হবে। সুতরাং নালিশ হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট নিষ্পত্তির জন্য মৌখিক বা লিখিত আকারে দায়েরকৃত অভিযোগ। তারপরের লাইনটায় 3টে স্টার দিবেন। নালিশ বলতে পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। 3টে স্টার দেন। কে অন্তর্ভুক্ত হবে না? পুলিশ রিপোর্ট। এবং যেটা আমার জানা রাখতে হবে, ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 200 ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হয়। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে নালিশ দায়ের করা হয় কত ধারায়, কত ধারায়? 200 ধারায়। এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক নালিশকারী জবানবন্দি গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে 2টা লাইন আছে বেশ গুরুত্বপূর্ণ। ফৌজদারি কার্যবিধির 4 ক এর 1 উপধারার ক অনুচ্ছেদ অনুসারে ফৌজদারি কার্যবিধিতে ব্যবহৃত ম্যাজিস্ট্রেট বলতে বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে ব্যাখ্যা করতে হবে। এটা ভিভিআই পরীক্ষায় প্রশ্ন আসবে যে ফৌজদারি কার্যবিধিতে যদি কোথাও ম্যাজিস্ট্রেট শব্দটি থাকে তাহলে সেটি দ্বারা কি বোঝাবে? বিচারিক ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট। ইংরেজি লাইনটা দেখেন, without any qualifying word to a magistrate shall be constituted as a reference to a judicial magistrate। আমরা এটা জানি, দেখেন বর্তমানে ম্যাজিস্ট্রেট তো 2 প্রকার না? জি। বিচারিক ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন ফৌজদারি কার্যবিধিতে অনেক জায়গায় শুধু ম্যাজিস্ট্রেট শব্দটা আছে, ওই জায়গায় বিচারিকও নাই, নির্বাহীও নাই। তাহলে ওখানে ওই ম্যাজিস্ট্রেট দ্বারা তাহলে কি বুঝবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, কত ধারায় বলছে? 4 এর কতে। এছাড়া সহকারী দায়রা জজ, যুগ্ম দায়রা জজ হিসেবে ব্যাখ্যা করতে হবে। সহকারী দায়রা জজ। আচ্ছা, তার আগে আপনারা বলেন তো, ইসমাইল বলেন যে দায়রা আদালতের গঠন কত ধারায়? 9 ধারায়। দায়রা আদালতে কয় শ্রেণীর বিচারক থাকে বলেন? 3 শ্রেণীর। কি কি? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, দায়রা যুগ্ম দায়রা জজ। তাইলে বর্তমানে কি সহকারী দায়রা জজ নামে কেউ আছে? সহকারী দায়রা জজ নামে কেউ নাই। কিন্তু যদি কোথাও সহকারী দায়রা জজ কথাটা থাকে তাহলে সেটা দ্বারা কি বুঝতে হবে? যুগ্ম দায়রা জজ। যুগ্ম দায়রা জজ। কারণ একটা সময় পর্যন্ত সহকারী দায়রা জজ ব্যবহৃত হতো। বর্তমানে যদি কোথাও সহকারী দায়রা জজ থাকে সেটা দ্বারা কি বুঝবেন? যুগ্ম দায়রা জজ। তাহলে শুধু ম্যাজিস্ট্রেট লেখা থাকলে কি বুঝতে হবে? বিচারিক ম্যাজিস্ট্রেট। আর শুধু সহকারী দায়রা জজ থাকলে যুগ্ম দায়রা জজ। বুঝেছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি প্রাথমিক তথ্য বিবরণী। দেখেন প্রাথমিক তথ্য বিবরণী, এটা সামনে আমরা বিস্তারিত পড়ব। তো জাস্ট এতটুকু বলি যে থানায় যখন আমলযোগ্য অপরাধের সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয় থানায়, তখন এই যে আপনি তথ্য দিলেন এটাকে বলে এজাহার। এই তথ্যটা লিখিত হইতে পারে, মৌখিক হতে পারে। অর্থাৎ এখন যদি বলেন স্যার আমলযোগ্য অপরাধ কি, ব্যাখ্যা দিছি প্রথম ক্লাসে। আমলযোগ্য অপরাধ হলো গুরুতর প্রকৃতির অপরাধ, যে অপরাধের ক্ষেত্রে পুলিশ ওই ব্যক্তিকে অনুমতি ছাড়াই গ্রেফতার করতে পারে, ম্যাজিস্ট্রেটের অনুমতি বা পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারে, সেটাই হচ্ছে আমলযোগ্য অপরাধ। এখন ধরেন এখানে একটা খুন সংঘটিত হলো, এখন আপনি থানায় গিয়ে যদি এই খুন সম্পর্কে নালিশ করেন, এটারে বলে এজাহার। এই নালিশটা আপনি মৌখিক আকারে দিতে পারেন, লিখিত আকারে দিতে পারেন। যদি আপনি লিখিত আকারে দিলে তো দিলেন, আর মৌখিক আকারে যায় যদি বলেন, আগে আপনার কথা মতো ওই জায়গায় একজন লিখবে, লেখার পরে আপনাকে পড়ে শোনানো হবে এবং সেটাতে আপনি সিগনেচার করবেন। তাহলে এজাহারে শুধু সিগনেচার করে যিনি নালিশ করেছে তিনি, মানে যিনি এজাহার করেছে তিনি, আবেদনকারী। এজাহার হলো আরবি শব্দ, এর অর্থ হলো আবেদন, দরখাস্ত। বুঝছেন? তাহলে এজাহার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এজাহার কোন ধরনের অপরাধ সম্পর্কে করা যায়, আমলযোগ্য না আমলযোগ্য? অপরাধের ক্ষেত্রে অবশ্যই আমলযোগ্য। এজাহার কি মৌখিক না লিখিত? লিখিত। লিখিত হইতে পারে, মৌখিকও হতে পারে। বুঝছেন? এখন তাহলে এফআইআর কি? আপনি তো থানায় গিয়ে যে দরখাস্তটা দিলেন মৌখিক অথবা লিখিত, এটার বলে এজাহার। এখন থানার ওসি সাহেব যদি আপনার এজাহারটাকে রেকর্ড করে, ওনার কাছে মনে হয়েছে যে না এই যে এজাহারটা করছে আসলে এমন ঘটনা ঘটছে, তখন এজাহারটা যদি উনি আমলে নেয় বা এজাহারটা যদি উনি রেকর্ড করে, এটা হয়ে যায় এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। অর্থাৎ এজাহারের তথ্যাবলী যখন থানার যে একটা নির্দিষ্ট বই আছে
ওই বইতে যখন নিবন্ধন করবে তখন এটা হয়ে যাবে কি এফআইআর। তাহলে এজাহার আর এফআইআর এর মধ্যে পার্থক্য কি? এজাহারে স্বাক্ষর করে শুধু এজাহারকারী, আর এফআইআর এ স্বাক্ষর করে ওসি সাহেব প্লাস এজাহার যিনি করছেন তিনি, সংবাদদাতা বলে ইনফরমেন্ট। ঠিক আছে? আর এজাহার কেন জরুরি? ওই অপরাধের বিস্তারিত বর্ণনা থাকে এজাহারে, আর এফআইআর এ থাকে সারাংশ, যে অমুক জায়গায় এই ঘটনা ঘটছে, অমুক অমুক আসামি, তার তার বাড়ি অমুক অমুক জায়গা। তাহলে বিস্তারিত যে ঘটনাটা আমলযোগ্য অপরাধ যে ঘটেছে এটার বিস্তারিত বিবরণ কিসে থাকে? এজাহারে। আর এজাহার যখন রেকর্ড হয়ে যায় তখন নাম কি হয়? এফআইআর। এফআইআর কি কি থাকে? ওই সবকিছুই থাকে, সারাংশ থাকে। বাট কিভাবে থাকে? সংক্ষিপ্ত আকারে। বুঝেছেন? আর এজাহারে স্বাক্ষর করে কে কে? এজাহারে স্বাক্ষর করে এজাহারকারী, এবং শুধু এজাহারকারী। আর এজাহার যখন এফআইআর হয়ে যাবে তখন সংবাদদাতা প্লাস ওসি। বুঝছেন? আর এই এফআইআর রেকর্ড করা হয় 154 ধারায়। ফৌজদারি কার্যবিধি কত ধারায়? 154 ধারায়। এটা আমরা সামনে বিস্তারিত পড়বো, তো জাস্ট এখানে একটু ধারণা দিলাম। দেখেন, প্রাথমিক তথ্য বিবরণী বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তাহলে এফআইআর শব্দের অর্থ কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। প্রথমে বা প্রাথমিকভাবে কোনো অপরাধ সংগঠনের যে তথ্য পুলিশের নিকট দেওয়া হয় বা পুলিশ অন্য কোনো উৎস হতে পায়, সেই তথ্য যখন পুলিশ স্টেশনে রাখা প্রাথমিক তথ্য বিবরণীতে লিপিবদ্ধ করে তখন তাকে এফআইআর বলে। ফৌজদারি কার্যবিধির 154 ধারা অনুযায়ী পুলিশ প্রাথমিক তথ্য বিবরণী লিপিবদ্ধ করে। তাহলে প্রাথমিক তথ্য বিবরণী লিপিবদ্ধ করে কত ধারায়? ফৌজদারি কার্যবিধি কত ধারা? 154। যদি বলে এফআইআর রেকর্ড করে কত ধারায়? 154। এফআইআর এর অর্থ কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তারপরে দেখেন, এজাহার অর্থ আমলযোগ্য অপরাধের সংবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দিতে হয়। অপরাধের সংবাদটি মৌখিক বা লিখিত উভয় আকারে দেওয়া যায়। কিভাবে দেওয়া যায়? মৌখিক অথবা লিখিত। তাহলে আমরা এটা জানলাম যে নালিশ মৌখিক ও লিখিত হয়, আবার এজাহারও কি মৌখিক বা লিখিত হয়। সংবাদটি মৌখিক আকারে দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা তা লিখে নেবেন। লিখিত এই সংবাদ বা মৌখিক তথ্য লিখিত সংবাদ এজাহার বলে গণ্য হয়। সাধারণত এজাহারে যে তথ্য থাকে তার উপর ভিত্তি করে পুলিশ প্রাথমিক তথ্য বিবরণী লিপিবদ্ধ করে। আচ্ছা, তাহলে এখানে 1 আর 2 নাম্বার প্রশ্নটা পড়েন ইসমাইল। বিগত সালের এক ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত নিম্নের কোনটি নালিশের অন্তর্ভুক্ত নয়? কোনটা? পুলিশ অফিসারের রিপোর্ট। রিপোর্ট। আচ্ছা, 2 নাম্বার, উইথাউট এনি কোয়ালিফাইং ওয়ার্ড টু এ ম্যাজিস্ট্রেট shall be constituted as a reference to, মানে অন্য কোনো যদি কিছু না বোঝায় তাহলে ম্যাজিস্ট্রেট বলতে কি ম্যাজিস্ট্রেট বোঝাবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বুঝেছেন? তারপর 3 নাম্বারটা পড়েন। কমপ্লেন্ট বলতে বোঝায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। কমপ্লেইন্ট বলতে বোঝায় কার কাছে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগ। কার কাছে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দায়েরকৃত অভিযোগ। এফআইআর এর পূর্ণরূপ। এফআইআর এর পূর্ণরূপ কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। বুঝেছেন? আচ্ছা, এখন আমরা পড়বো অনুসন্ধান, তদন্ত এবং বিচারিক কার্যক্রম। এটা বিস্তারিত একবার পড়ছিলাম, বাট আবার বোঝাচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখেন, অনুসন্ধান বা ইনকোয়ারি। অনুসন্ধান অর্থ হলো ফৌজদারি কার্যবিধির অধীন গোল দিবেন ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত অনুসন্ধান। অর্থাৎ ম্যাজিস্ট্রেট বা আদালত বিচার ব্যতীত যা যা করে সবরে বলে অনুসন্ধান। ব্র্যাকেটে লেখেন চার্জ গঠনের আগে অনুসন্ধান হয়। লিখে রাখেন যে চার্জ গঠনের আগে অনুসন্ধান হয়। ব্র্যাকেট একটু লিখবেন, চার্জ গঠনের আগে অনুসন্ধান হয়। লিখেছেন? তো তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে অনুসন্ধান করে কে? অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট বা আদালত। কখন করে? চার্জ গঠনের আগে। তাহলে পুলিশ কি অনুসন্ধান করতে পারে? পুলিশ অনুসন্ধান করতে পারে? পারে না। ধন্যবাদ। তদন্তে আসেন। আরে সাবসেকশন মনে না রাখলেও চলবে, জাস্ট মনে রাখেন 4 ধারায় আছে। তদন্ত, ইনভেস্টিগেশন। 4 এর 1 কত? খ। দেখেন, তদন্ত অর্থ হলো গোল দিবেন সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে। এই 3টে শব্দ গোল দেন। তদন্ত অর্থ হলো
সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে। পরীক্ষায় প্রশ্ন আসে যে তদন্তের উদ্দেশ্য কি? সাক্ষ্য সংগ্রহ করা। আন্ডারলাইন করবেন, কোন পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যিনি ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত। তাহলে তদন্ত করে কোনো পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যারা ক্ষমতা দিছে কে? ম্যাজিস্ট্রেট পরিচালিত কোনো কার্যক্রম। তাইলে তদন্ত কি ম্যাজিস্ট্রেট স্বয়ং করতে পারে? না, তদন্ত করবে পুলিশ অথবা পুলিশের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি। তদন্ত অর্থ হলো তদন্তকারী কর্মকর্তা যেমন পুলিশ কর্তৃক ঘটনাস্থল পরিদর্শন, ঘটনার সাথে পরিচিত ব্যক্তিদের জবানবন্দি গ্রহণ, ঘটনার সাথে সম্পর্কিত বিষয়বস্তু জব্দ করা, জব্দ তালিকা প্রস্তুত করা, তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা ইত্যাদি। ঠিক আছে, এখানে একটু সংক্ষেপে নিচে লিখে রাখেন, তদন্ত চার্জ গঠনের আগে বা পরে হতে পারে। তদন্ত চার্জ গঠনের আগে ও পরে হতে পারে। তদন্ত চার্জ গঠনের আগে ও পরে হতে পারে। লিখেছেন? তো তাহলে যে বিষয়টা মনে রাখবেন যে অনুসন্ধান হয় চার্জ গঠনের আগে, অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট বা আদালত, তদন্ত করে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি। কিসের উদ্দেশ্যে? সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে। আর এই তদন্ত চার্জ গঠনের আগেও হতে পারে, চার্জ গঠনের পরেও হতে পারে। সাধারণত চার্জ গঠনের আগের পর্যায়ে বলে অনুসন্ধান, পরের পর্যায়ে বলে বিচার। তাহলে তদন্ত অনুসন্ধানের সময় হতে পারে, বিচারের সময়ও হতে পারে। আর তদন্ত কি আদালত করে? না। ম্যাজিস্ট্রেট করে? না। আদালত বা ম্যাজিস্ট্রেট যদি করে এটারে বলে কি? অনুসন্ধান। আচ্ছা, এবার আসি বিচারিক কার্যক্রম বা জুডিশিয়াল প্রসিডিং। 4-1 ড। ঠিক আছে, বিচারিক কার্যক্রম অর্থ হলো সেই সকল কার্যক্রম যেখানে আইনগতভাবে বলতেন বা শপথ পূর্বক কোন সাক্ষ্য, আন্ডারলাইন করেন, কোন সাক্ষ্য নেওয়া হয়, সাক্ষ্য গ্রহণ করা হয়। বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে কি গ্রহণ করা হয়? সাক্ষ্য গ্রহণ করা হয়। এখানে একটু লিখে রাখেন যে চার্জ গঠনের পরে বিচার শুরু হয়। একটু লিখে রাখেন, চার্জ গঠনের পরে বিচার শুরু হয়। তাহলে তদন্ত শুরু হচ্ছে কখন? আগে বা পরে? হ্যাঁ, তাহলে বিচার শুরু হচ্ছে কখন? চার্জ গঠনের পরে। এবং বিচার আমাদের এই যে বিচার সিনেমায় যে অংশটা দেখেন না, প্রতি সিনেমায় আমরা যে অংশ দেখি, বাংলা, ইংলিশ, হিন্দি যাই বলেন না কেন, সিনেমায় তো এই যে একজনের জবানবন্দি না, উকিল সাহেব জেরা করে, এটা কিন্তু অ্যাকচুয়ালি বিচার দেখি আমরা। বুঝছেন? তাহলে বিচার মানে হলো সাক্ষ্য গ্রহণ করা। কি বলেন? সাক্ষ্য গ্রহণ করা। আর সাক্ষ্য গ্রহণ শুরু হয় কখন? চার্জ গঠনের আগে। আর সাক্ষ্য গ্রহণের আগে যে শপথ পূর্বক শপথ বাক্য পাঠ করা হয় যে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। তাহলে আমাদের জানতে হবে অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট বা আদালত, নাকি অনুসন্ধান হয় চার্জ গঠনের আগে? পুলিশ অনুসন্ধান করতে পারে না। তদন্ত চার্জ গঠনের আগে হইতে পারে, বিচার হইতে পারে। তদন্ত করবে কে? পুলিশ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক পুলিশ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি। ম্যাজিস্ট্রেট তদন্ত করতে পারবে না। আর বিচার হয় কখন? চার্জ গঠনের পরে। বিচার হয় চার্জ গঠনের পরে। বিচারের আরেক নাম হলো সাক্ষ্য গ্রহণ। বিচারের ক্ষেত্রে অবশ্যই কি পাঠ করানো হয়? শপথ বাক্য। তাহলে ম্যাজিস্ট্রেট বা আদালত উনি চার্জ গঠনের আগে করলে অনুসন্ধান, চার্জ গঠনের পরে করলে বিচার। জেনে রাখা ভালো। দেখেন, অনলাইনে কোনো প্রশ্ন যদি আপনাদের কারো থেকে থাকে অবশ্যই হাত তুলবেন, আমি আপনাদের আনমিউট করে কথা বলার সুযোগ দিব। কেউ চুপ করে থাকবেন না, না বুঝলে অবশ্যই জানাইতে হবে। আবুল হোসেন খান রে চিনেন? উনি আসেন না কেন জানেন কেউ? বৃহস্পতিবার দেখা ও আমাদের এখানে তো আসে না। একবার পরীক্ষা দিয়ে যদি এত ইমোশনাল হয়ে যান তাহলে তো সমস্যা। দেখেন দেখেন, না আসলে নাই। হ্যাঁ হ্যাঁ, না আসলে নাই, বাট একবার পরীক্ষা দিয়ে যদি কোমর ভেঙে যায় তাহলে সমস্যা। তাহলে এই লাইনে আপনার আসাই উচিত না। দেখেন,
জেনে রাখা ভালো। ওনার ফোন দিলে বললেন যে পড়তে আসেন না কেন, স্যার আপনার কথা জিজ্ঞেস করছে। অনুসন্ধান করে আদালত বা ম্যাজিস্ট্রেট, তদন্ত করে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি, আর বিচার কখনো অনুসন্ধান হিসেবে গণ্য হবে না। সেলফ প্র্যাকটিসে অনেক প্রশ্ন আছে, বুঝে বুঝে পড়ে ফেলবেন। বিশেষ করে সেলফ প্র্যাকটিসের 4 এবং 5 এই দুটো প্রশ্ন পড়েন। ইসমাইল, ফৌজদারি আইনে অন্য কিছু বলা না থাকলে ম্যাজিস্ট্রেট বলতে বোঝাবে এটা ইম্পর্টেন্ট। বিচারিক ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট নাকি? ফৌজদারি তারপরে আইনে অন্য কিছু বলা না থাকলে সহকারী দায়রা জজ হুম, বলতে বোঝাবে সহকারী দায়রা জজ বলতে কি যুগ্ম বোঝাবে? দায়রা জজ। যুগ্ম দায়রা জজ নাকি? আর এই জায়গা যত যা আছে পড়ে ফেলবেন। আমরা চলে আসি অপরাধের শ্রেণী, ক্লাসিফিকেশন অফ অফেন্সেস। ক্লাসিফিকেশন অফ অফেন্সেস, দেখেন আপনি অ্যাকচুয়ালি এখানে অপরাধের কোনো নির্দিষ্ট শ্রেণী নাই। এটা মানে কোনো ধারায় গিয়ে পাবেন না যে অপরাধ এই প্রকার। তাহলে এখানে অপরাধের শ্রেণী কেন লিখলো? কারণ এটা আমরা ফৌজদারি কার্যবিধিতে যে বিভিন্ন সময় যে অপরাধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে সেই আঙ্গিকে কখনো কখনো অপরাধে ওই জামিনযোগ্যতার ক্ষেত্রে 2 ভাগে ভাগ করা যায়, আপসযোগ্যতার ক্ষেত্রে ভাগ করা যায়, আমলযোগ্যতার ক্ষেত্রে ভাগ করা যায়। বুঝতে পারছেন? এরকম কয়েক ভাগে ভাগ করা যায়। তো সর্বপ্রথম আমরা এখানে যেটা দেখব দেখেন, সেটা হলো যে প্রথমে ভাগ করছে আমলযোগ্য। আমলযোগ্যতার ক্ষেত্রে 2 ভাগে ভাগ করা যায়। কি কি? আমলযোগ্য আর আমল অযোগ্য। বুঝেন কিনা? আর আমলযোগ্য নাকি আমল অযোগ্য এটা আমি কিভাবে বুঝবো? দ্বিতীয় তফসিলের 3য় কলাম মনে আছে? জি, জি, জি। দ্বিতীয় তফসিলের 3য় কলাম। সাধারণত গুরুতর অপরাধগুলো হলো আমল যোগ্য, অর্থাৎ যে অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে সেটাকে বলে আমল যোগ্য, আর যে অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না সেটাকে বলে কি? আমল অযোগ্য। বুঝেন কিনা? তারপরে দেখেন সমন মামলা নাকি ওয়ারেন্ট মামলা, এটা আছে 2য় তফসিলের 4র্থ কলাম। সাধারণত নালিশি মামলা যদি আপনি করেন ম্যাজিস্ট্রেটের কাছে, হয় আগে সমন দেয় নাহলে ওয়ারেন্ট দেয়। এখন সমন দিবে নাকি ওয়ারেন্ট দিবে এটা এই সম্পর্কে জানা যায় 2য় তফসিলের কত কলাম থেকে? 4র্থ কলাম। এই কলি পারলে মাইক্রোফোনটা দেন দি। কলিপাল, কলিপাল বলেন সমন আর ওয়ারেন্টের মধ্যে পার্থক্য কি? আপনি বলেন আপনার ভাষায়। সমন দিলে কি করে আর ওয়ারেন্ট দিলে কি করে জানেন? আমি তো বলবো, সমস্যা নাই, আপনি কতটুকু বুঝেন বলেন। স্যার সমন দেয় হয়েছে যে স্যার ওই যে পারবেন? সমন পাঠায় স্যার, তখন ওই যে ওই আদালত যখন সমন পাঠায় কারো বাড়িতে তখন তো স্যার ওই মেসেজের মাধ্যমেও দেওয়া যায়, আবার লটকাই দেওয়া যায় ওইটা। হ্যাঁ, আর ওয়ারেন্ট? আর ওয়ারেন্ট স্যার তো পুলিশ ওয়ারেন্ট দেয়। আংশিক সঠিক, বাট বিস্তারিত দুইটার পার্থক্য কি? আফরোজা ওনারে দেন। যেটা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে ওইটাই দেয় ওয়ারেন্ট, মানে যদি অপরাধ বেশি মনে হয় 3 বছর কোনটায় ওয়ারেন্ট যদি এই ব্যাখ্যাতে দরকার নাই। জি কোনটায় ওয়ারেন্ট দিবে সমন দিবে তা তো ম্যাজিস্ট্রেট ভালো জানে। জি আমি বলতেছি যে সমনের ক্ষেত্রে কি করে, সমন দিলে আসামিরে কি করে, ওয়ারেন্ট দিলে আসামিরে কি করে, এটা বলেন। সমন সমন দিলে তো সমন পাঠাই, হ্যাঁ, আর ওয়ারেন্ট দিলে তো থানায় ওই ওয়ারেন্ট কপি চলে যায়, তারপর পুলিশ ধরতে যায়। তা সেটা বলেন। সমন যদি কাউরে দেয় তাহলে সমন প্রসেস সার্ভার গিয়ে ওই ব্যক্তির সমন দিয়ে আসবে, তখন ওই ব্যক্তি নির্দিষ্ট ধার্য তারিখে উনি নিজের ইচ্ছায় হাজির হইতে হবে। যদি হাজির না হন পরের তারিখে ওয়ারেন্ট। বুঝছেন? আর ওয়ারেন্ট দিলে হলো পুলিশ যায় ওনারে ধরে নিয়ে আসবে, ওনার নিজের ভাড়া দিয়ে আসা লাগবে না। তাহলে তো ভাড়া বেঁচে গেল ওয়ারেন্টে নাকি? আচ্ছা, তাহলে সমনের ক্ষেত্রে ওনার নিজের আসা লাগবে, আর ওয়ারেন্টের ক্ষেত্রে পুলিশ ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে ধরে। এই হলো সমন আর ওয়ারেন্ট। তো এক্ষেত্রে কোন মামলায় সমন দিবে নাকি ওয়ারেন্ট দিবে এটা কোথায় আছে? 2য় তফসিলে কত কলাম? 4র্থ। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি দেখেন জামিন যোগ্য অপরাধ নাকি জামিন অযোগ্য অপরাধ। সাধারণত যেগুলো গুরুতর প্রকৃতির অপরাধ এগুলো হচ্ছে কি? জামিন অযোগ্য। আর ছোটখাটো অপরাধ হলো জামিন যোগ্য। আর কোন অপরাধ জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য এটা কিভাবে বোঝা যাবে বলেন? 2য় তফসিল গুরুতর না, 2য় তফসিলের কত কলাম? না, হ্যাঁ 5ম। 2য় তফসিলের 5ম। 2য় তফসিলের 5ম কলাম, ঠিক আছে।
তো তাহলে জামিনযোগ্য নাকি, তাহলে অপরাধে কিন্তু আপনি আমলযোগ্যতার থেকে দুই ভাগে ভাগ করা যায়, সমন ওয়ারেন্টের দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়, জামিনযোগ্যতার থেকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, যায় কিনা বলেন? আচ্ছা, এরপরে আমরা চলে আসি আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য। আপোষযোগ্য মানে কোন কোন অপরাধ আপোষ করা যাবে? সাধারণত ছোটখাটো অপরাধ আপোষ করা যায়, কিন্তু বড় অপরাধ আপোষ করা যায় না। তাহলে আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য, এটা আছে দ্বিতীয় তফসিলে কত কলাম? দ্বিতীয় তফসিলের ষষ্ঠ। এই তো আপনারা তো সব পারেন, দ্বিতীয় তফসিলের ষষ্ঠ। এই নুরুন্নার হাইসে বাঁচতেছে না যে আমরা বলে সব পারি। আচ্ছা, যাই হোক, পারবেন ইনশাল্লাহ। এটা খুব কঠিন কিছু না, 6 মাস সময় এখানে দেন, দেখবেন যে আপনার একটা ভিত্তি তৈরি হয়েছে এবং পাশ করতে পারবেন। কিন্তু ওই পরীক্ষার আগে হঠাৎ করে আইসা পাশ করা কঠিন, কনসিস্টেন্সি যদি না থাকে, হঠাৎ করে এসে পাশ মানে কপালে না থাকলে হবে না, বুঝতে পারছেন? তাহলে এই যে আমরা পড়তেছি একেবারে খুঁটিনাটি বিষয় সহকারে পড়তেছি, এখন বুঝে বুঝে এই জিনিসটা রেগুলার প্রতিদিনের পর প্রতিদিন শেষ করতে হবে। তো এই যে যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো আমলযোগ্য অপরাধ, জামিনযোগ্য অপরাধ, এগুলো বিস্তারিত বলা আছে। দেখেন, প্রথমে যেটা বলা আছে আমলযোগ্য অপরাধ আর আমল অযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধ বা আমল অযোগ্য অপরাধ অর্থ হলো এমন অপরাধ মামলা যে ক্ষেত্রে পুলিশ আন্ডারলাইন ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে। তাহলে আমলযোগ্যর ক্ষেত্রে কি ওয়ারেন্ট লাগে? না, ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে। যেমন এই যে ফৌজদারি কার্যবিধি 1898 দ্বিতীয় তফসিল অনুসারে, বা পরবর্তীতে বলবৎ অন্য কোনো আইনের অধীন, যেমন ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি। আর আমল অযোগ্য অপরাধ মানে কি? ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে না। আমল অযোগ্যের ক্ষেত্রে এই যে দেখেন, আমল অযোগ্য অপরাধ বা আমল অযোগ্য মামলা অর্থ হলো এমন অপরাধ যে মামলার ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে না, মে নট অ্যারেস্ট। যদি বলে মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, নট নাই, তাহলে আমল যোগ্য। আর মে নট, শ্যাল নট বলে আমল অযোগ্য। আর ব্যাখ্যায় আমরা গেলাম না। চলে আসেন জামিনযোগ্য বা জামিন অযোগ্য অপরাধ। এটা আছে দ্বিতীয় তফসিলের কত কলাম? দ্বিতীয় তফসিলের পঞ্চম কলাম। সাধারণত কোনগুলো জামিনযোগ্য বলেন? সাধারণত যে অপরাধগুলোর শাস্তি কম গুরুতর প্রকৃতি, সেগুলো হলো কি জামিন যোগ্য। আর অন্যান্য গুলো হলো জামিন, শাস্তি কম হলে জামিন যোগ্য, শাস্তি বেশি হলে জামিন অযোগ্য। আর দ্বিতীয় তফসিলের কত কলাম? না, পঞ্চম। দ্বিতীয় তফসিলের পঞ্চম। আচ্ছা, তো তারপরে আমরা এখানে আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য, এটাও নির্ভর করে যে বড় অপরাধ যদি গুরুতর প্রকৃতির অপরাধ হয় তাহলে আপোষ করা যায় না, ছোটখাটো অপরাধ হলে কি আপোষ করা যায়। আর আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য অপরাধ, এটা আছে দ্বিতীয় তফসিলে কত কলামে? ষষ্ঠ কলামে। সো এখানে একটু পড়ে নিয়েন, এটার আর কিছু পড়ার নাই, এতটুকুই। তো বিগত বছরের প্রশ্ন, ইসমাইল 1 নাম্বার প্রশ্নটা পড়েন। নিম্নের কোনটি কগনিজেবল অপরাধ? দাঙ্গা হাঙ্গামা। দেখেন, নিম্নের কোনটি কগনিজেবল অপরাধ? আমাদের এই ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল অনুসারে মানে কগনিজেবল কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়? দাঙ্গা হাঙ্গামার ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়। চলে আসেন সমন মামলা আর ওয়ারেন্ট মামলা। কোন মামলায় আগে সমন দিবে নাকি আগে ওয়ারেন্ট দিবে, এটা কার এখতিয়ার বলেন? ম্যাজিস্ট্রেটের এখতিয়ার। এবং উনি ইচ্ছা করলে সমনও দিতে পারে, উনি ইচ্ছা করলে কি ওয়ারেন্টও দিতে পারে। কি দিবে না দিবে ওনার এখতিয়ার ওনার। এবং এটা সমন নাকি ওয়ারেন্ট এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে দ্বিতীয় তফসিলে কত কলাম? চতুর্থ। দ্বিতীয় তফসিলের চতুর্থ। বুঝতে পারছেন? তাহলে যদি আপনাকে কেউ বলে যে অপরাধ কয় প্রকার, কয় প্রকার বলবেন? এই যে ভাগ করলাম না, অপরাধ কখনো 2 প্রকার, মানে 2 প্রকার। এটা অ্যাকচুয়ালি যদি বলে কত ধারায় বলছে 2 প্রকার, কোন ধারায় কিন্তু বলা নাই। তাইলে অপরাধের প্রকার ভেদ আমরা কোথায় পেলাম? এই যে আমলযোগ্যতার ক্ষেত্রে 2 প্রকার, জামিন যোগ্যতার ক্ষেত্রে 2 প্রকার, আপোষযোগ্যতার ক্ষেত্রে 2 প্রকার, সমন ওয়ারেন্টের ক্ষেত্রে কি 2 প্রকার। বুঝতে পারছেন? কিন্তু যদি বলে যে কোন ধারায় বলছে 2 প্রকার, কোন ধারায় আছে না। বুঝেছেন? আচ্ছা, দেখি ওই নুরুন নাহারের মাইক্রোফোন দেন। নুরুন নাহার, জি স্যার। দ্বিতীয় তফসিলের কলাম কয়টা? 8টা 8টা। মনে আছে? আছে। দেখি বলেন তো, হয়ে যাক, দেখি কি মনে আছে বলেন। দেখা লাগবে কেন, না দেখে বলেন। দণ্ডবিধির অধীন ধারা, জি। দ্বিতীয়টা হলো দণ্ড, হ্যাঁ, জি, হ্যাঁ। তারপরে
জামিন অযোগ্য হচ্ছে তো। তারপরে আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য। ষষ্ঠ, সপ্তমে হলো কি শাস্তি, আর অষ্টমে হলো কোন আদালত কর্তৃক বিচার যোগ্য। এটা উকিল হওয়ার আগ পর্যন্ত ভোলা যাবে না, উকিল হওয়ার পরে বুঝলেন, বাট আপাতত ভোলা যাবে না। দেখেন আমরা চলে আসি পাবলিক প্রসিকিউটর। এখানে পাবলিক প্রসিকিউটর বললে অনেকে বুঝে না, কিন্তু পিপি বললে বুঝে। দেখেন, সরকার পক্ষে দায়রা আদালতে মামলা পরিচালনা করে গোল্ডেন সরকারি অভিযোক্তা। মানে দায়রা আদালতে সরকার পক্ষে প্রতিটা মামলা পরিচালনা করে পিপি। এই পিপির পূর্ণরূপ হচ্ছে পাবলিক প্রসিকিউটর, আর বাংলায় বলে সরকারি অভিযোক্তা। এখন ওই বাংলায় যায় যদি বলেন যে সরকারি অভিযোক্তার অফিসটা কো বা গোপালগঞ্জের সরকারি অভিযোক্তাকে, দেখবেন যে অনেকেই চিনতেছে না। বা পাবলিক প্রসিকিউটর দেখেন, এবং সরকার পক্ষে আন্ডারলাইন করেন, সরকার পক্ষে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা পরিচালনা করে একজন পুলিশ পরিদর্শক। অ্যাকচুয়ালি সরকার পক্ষে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা যদি আমি বলি তদন্ত পর্যায়ে পরিচালনা করে হলো পুলিশ পরিদর্শক, আর বিচারকালে পরিচালনা করে কে? ইসমাইল, এপিপি নাকি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। সো ওইটাতে আমাদের দরকার নাই, জাস্ট মনে রাখেন যে দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করে কে? পাবলিক প্রসিকিউটর বা পিপি। এখন আমরা চলে আসি, দেখেন পাবলিক প্রসিকিউটর বা পিপি অর্থ। পাবলিক প্রসিকিউটর অর্থ হলো ফৌজদারি কার্যবিধির গোল্ডেন 492 ধারার অধীন নিয়োগকৃত কোনো ব্যক্তি। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হবে কত ধারায়? 492 ধারায়। বা দেখেন পাবলিক প্রসিকিউটর নির্দেশনায় কাজ করছে এমন কোন ব্যক্তি, অথবা তিনি ছাড়া অন্য কেউ হতে পারে যে পাবলিক প্রসিকিউটরের নির্দেশনায় কি করতেছে? কাজ করতেছে। এখন আমরা চলে আসি 492 ধারা। দেখেন পাবলিক প্রসিকিউটর নিয়োগ, ফৌজদারি কার্যবিধি 492 ধারায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারে 1 নাম্বার গোল্ডেন সরকার। গোল্ডেন কি হবে? সরকার। তাহলে পাবলিক প্রসিকিউটর কে নিয়োগ দিবে? সরকার। বা পাবলিক প্রসিকিউটরের আন্ডারলাইন কেন অনুপস্থিতিতে বা কোনো পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া না হলে সেই ক্ষেত্রে বলতেন জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ কর্মকর্তার পদমর্যাদার নিম্নে নয়, আন্ডারলাইন পয়েন্ট, পুলিশ কর্মকর্তার পদমর্যাদার নিম্নে নয় এমন কোন ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিতে পারে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেবে কে? সরকার। আর বিশেষ ক্ষেত্রে যে ক্ষেত্রে কোনো পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয় নাই সেই ক্ষেত্রে নিয়োগ দিতে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট। তবে এমন কাউকে নিয়োগ দিবে যিনি পুলিশ কর্মকর্তার নিচে না। এখন প্রশ্ন হলো যে স্যার তাহলে পুলিশ কর্মকর্তা কি? পুলিশ কর্মকর্তা কনস্টেবল থেকে শুরু করে একবারে আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, সবাই পুলিশ কর্মকর্তা, কিন্তু কনস্টেবল পদমর্যাদার নিচের কেউ এই পিপি হতে পারবে না। বুঝতে পারছেন? যদি কোথাও পুলিশ কর্মকর্তা কিছু কিছু ধারায় উল্লেখ করা আছে যে এই জায়গায় পুলিশ কর্মকর্তা সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর, ঠিক আছে, বা এএসপি বলা আছে, কিন্তু যদি শুধু পুলিশ অফিসার বলা থাকে তাহলে কাউন্ট হবে কি থেকে? কনস্টেবল থেকে শুরু করে একেবারে ওই একেবারে সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন তিনি। বুঝতে পারছেন? তাহলে পিপিরে নিয়োগ দেয় কে? সরকার। আর যদি অনুপস্থিত থাকে বা বিশেষ পরিস্থিতি নিয়োগ দেয় কে? জেলা ম্যাজিস্ট্রেট। কোন পদমর্যাদার নিচে নয়? পুলিশ কর্মকর্তার পদমর্যাদার নিচে নয়। পুলিশ কর্মকর্তা বলতে কারে বোঝানো হচ্ছে? কনস্টেবল থেকে শুরু করে একেবারে আইজিপি পর্যন্ত। জি আচ্ছা, এটা হলো এই এই যে যা পড়লাম এটা কত ধারায়? 492 ধারা। 493টা লেখেন, ধারা 493 লেখেন। 493 পিপি, পিপি লেখেন। পিপি কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া পিপি কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারবেন।
দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারবেন। আবার বলি, পিপি কোনো প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারবেন। দেখছেন? দেখেন, অন্যান্য উকিল তার অধীনে কাজ করবে। অন্যান্য উকিল তার অধীনে কাজ করবে। এই কথাগুলো কত ধারায় আছে? 493। এই কথাগুলোর অর্থ বুঝতে হবে আপনার। দেখেন, ওই একজন উকিল সাহেব আপনার পক্ষে কাজ করে কখন বলেন তো? মানে আপনি একজন উকিল সাহেবের সাথে কথা বললেন, আপনার মামলায় আপনি নিযুক্ত করলেন, কখন ধরে নেওয়া হয় যে উনি আপনার উকিল? যখন ওকালতনামায় কি করে? সিগনেচার করে, নাকি? এখন আমরা তো জানি যে দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন কি? পিপি। এখন পিপির ওকালতনামায় সিগনেচার করার কোনো দরকার নাই। উনি যে মামলাগুলো পরিচালনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত সেইগুলোতে উনি ওই ওকালতনামায় সিগনেচার করা ছাড়াই উনি রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করতে পারবেন। বোঝা গেছে ভাই? এবং অন্য কোনো উকিল যদি থাকে সে কার অধীনে কাজ করবে? অন্য কোনো উকিল যদি থাকে সে কাজ করবে পিপি এর অধীনে। বুঝতে পারছেন? তাহলে এই কথাগুলো বলছে কত কত ধারায়? 493। যদি আপনাকে বলে যে পিপি যদি কোনো মামলায় কাজ করতে চায়, তার কি ওকালতনামায় সিগনেচার করা বাধ্যতামূলক? ওকালতনামায় সিগনেচার করা বাধ্যতামূলক না। কত ধারা? 493 ধারা। ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন। ওকালতনামা বুঝেন না কেউ আছেন? আপনি এই কলিফাল, ওকালতনামা চিনেন? লজ্জা শরম মানে থাকলে সমস্যা নাই, বলবেন যে স্যার চিনি না। এই জায়গা আপনি শিখতে আসছেন, বলেন চেনেন, তাহলে তো যে ধরা পড়ে গেলেন। কি রকম ওকালতনামা বলেন? কোন কালারের বলেন? গোপালগঞ্জের ওকালতনামা কোন কালারের বলেন? সবুজ নাকি? আর দেওয়ানি মামলাটা কোন কালারের বলেন? আচ্ছা, কোন কালার হোক সেটা অপ্রাসঙ্গিক, এটা মজা করে বলা। ওকালতনামা হলো যে আপনি উকিল হিসেবে কোন মক্কেলের পক্ষে যে কাজ করতেছেন, চুক্তিনামা। মক্কেল আর উকিলের মধ্যে কি চুক্তিনামা, যে আমি আপনার পক্ষে অ্যাডভোকেসি করতেছি। বুঝতে পারছেন? তো তাহলে এই পিপি সাহেবের কি ওকালতনামায় সিগনেচার করার দরকার আছে? দরকার নাই। আমরা চলে এসেছি 494 ধারা। দেখেন, পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে তার ফলাফল। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন। 494 ধারায় পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতি সাপেক্ষে রায় ঘোষণার পূর্বে মামলা প্রত্যাহার করতে পারে। পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করতে পারে কখন? রায় ঘোষণার পূর্বে, অর্থাৎ রায়ের আগ পর্যন্ত যে কোনো সময় পিপি মামলা প্রত্যাহার করতে পারে। এখন দেখেন, পাবলিক প্রসিকিউটর গোল দিবেন অভিযোগ গঠনের আগে। এটা গোল দেন অভিযোগ গঠনের আগে। পাবলিক প্রসিকিউটর অভিযোগ গঠনের আগে মামলা প্রত্যাহার করলে আদালত আসামিকে গোল দিবেন অব্যাহতি দিতে পারে, ডিসচার্জ। পাবলিক প্রসিকিউটর কোন মামলায় চার্জ গঠনের আগে যদি মামলা প্রত্যাহার করে তাহলে আসামি পাবে কি বলেন? অব্যাহতি। অপরদিকে অন্যদিকে পাবলিক প্রসিকিউটর গোল দিবেন অভিযোগ গঠনের পরে। অভিযোগ গঠনের পরে মামলা প্রত্যাহার করলে আদালত আসামিকে গোল দিবেন খালাস দিতে পারে। তাহলে এখানে আমার মনে রাখতে হবে, পাবলিক প্রসিকিউটর যদি চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার করে আসামি কি পাবে? অব্যাহতি। আর যদি চার্জ গঠনের পরে প্রত্যাহার করে খালাস। আগে করলে অব্যাহতি, পরে করলে। বুঝেছেন? কত ধারায়? 494 ধারায়। যদি আপনাকে বলে কি মামলা? জিয়ার মামলা। কি মামলা? জিয়ার মামলা। আচ্ছা, এখন সিআর মামলা পারে কিনা সেটা তর্ক সাপেক্ষে, ওটা তো দরকার নাই, আপাতত ধরে রাখবেন কি মামলা? জিয়ার মামলা। আচ্ছা, জেনে রাখা ভালো। এটা পড়ার একটু যদি পড়ি, দেখেন যে ফৌজদারি কার্যবিধি 492 ধারার অধীন সরকার বা ক্ষেত্র মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়ে থাকে, নাকি? তারপরে লাইনটা দেখেন, ফৌজদারি কার্যবিধি 265 এক ধারা অনুযায়ী দায়রা জজ কোর্টে প্রত্যেক মামলা পাবলিক প্রসিকিউটর দ্বারা পরিচালিত হতে পারে। আন্ডারলাইন করবেন 265 আমরা সামনে গিয়ে পড়বো। এই 265 ধারায় বলেছে যে দায়রা আদালতে প্রতিটি মামলা রাষ্ট্রপক্ষে পরিচালনা করবে কে? পিপি।
ধারা 495টা একটু লেখেন, ধারা 495, ধারা 495। অপরাধ, অপরাধ তদন্তকারী, লেখেন অপরাধ তদন্তকারী, অপরাধ তদন্তকারী পুলিশ অফিসারকে সরকার পক্ষে মামলা পরিচালনা করতে দেয়া হবে না। অপরাধ তদন্তকারী পুলিশ অফিসারকে সরকার পক্ষে মামলা পরিচালনা করতে দেওয়া হবে না। এখন আপনার কাছে মনে হইতে পারে স্যার পুলিশ অফিসার কেন সরকার পক্ষে মামলা পরিচালনা করবে? পুলিশ অফিসার পিপি হইতে পারে না? ওই যে যদি পিপি না থাকে তাহলে পুলিশ অফিসারের পিপি হিসেবে নিয়োগ দিতে পারে না? পারে। এখন দেখা গেল একটা মামলা একজন পুলিশ অফিসার তদন্ত করছে, ইনভেস্টিগেটিং অফিসার, তদন্তকারী কর্মকর্তা, এখন সেই পুলিশ অফিসাররে আবার বানাইছে পিপি। তাহলে যে মামলা উনি স্বয়ং তদন্ত করছে সেইটা উনি রাষ্ট্রপক্ষে পিপি হিসেবে পরিচালনা করতে পারবেন না। এটা ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন, মানে আপনি এটা ন্যায় বিচারের পরিপন্থী। তাহলে আমি যেটা তদন্ত করলাম সেটাই আমি রাষ্ট্রপক্ষে পরিচালনা করতে পারবো না। কত ধারায়? 495। এরকম একটা বিধান আমরা সামনে গিয়ে পড়বো 556 ধারায়। 556, যে বিচারকের যদি মামলায় কোনো স্বার্থ থাকে, ব্যক্তিগত স্বার্থ থাকে, তাহলে বিচারক ওই মামলা বিচার করবেন না। এটা আছে 556। কত? 556। তাহলে আমরা এখানে পিপির 492 ধারায় পড়লাম, পিপি নিয়োগ সরকার নিয়োগ দেয় অথবা জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় বিশেষ পরিস্থিতিতে, তবে পুলিশ কর্মকর্তার নিচের কাউরে নিয়োগ দিবে না। 493-তে বলছে যে পিপি কোন প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া মামলা পরিচালনা করতে পারে। 493। 494-তে বলছে পিপি কর্তৃক মামলা প্রত্যাহার, চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে অব্যাহতি, চার্জ গঠনের পরে প্রত্যাহার করলে খালাস। কি মামলা? জিয়ার মামলা। আচ্ছা, আর 495 ধারায় বলছে কোন ব্যক্তি যদি আগে কোনো মামলা তদন্ত করে থাকে সে রাষ্ট্রপক্ষে ওই মামলায় পিপি হতে পারবে না। কত ধারা? 495। তো আমরা যদি এখানে একটু বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন অভিযোগ গঠনের পর পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতিতে কোনো মামলা প্রত্যাহার করলে, অভিযোগ গঠনের পরে বলছে, মানে চার্জ গঠনের পর, চার্জ গঠনের পরে যদি প্রত্যাহার করে কি হবে? খালাস। আর চার্জ গঠনের আগে করলে অব্যাহতি। কে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, সরকার। কে? সরকার। আর বিশেষ পরিস্থিতিতে কে পারে? জেলা ম্যাজিস্ট্রেট। 5, 6, 7 ভিভিআই। 8 নাম্বারও মোটামুটি গুরুত্বপূর্ণ। আমাদের একটু নামাজের বিরতি, আসরের নামাজ পড়ে এসে আমরা এরপর থেকে শুরু করব। তার আগে গতকাল আমি একটা অ্যামেন্ডমেন্টের একটা পেপার দিছিলাম, এই জায়গা বোধহয় একজন পান নাই। লাকি ছাড়া তো সবার পাওয়ার কথা। আপনারা কেবল দিছি না একটু আগে? আপনারা দেওয়া হয় নাই? ওকে, তাহলে নামাজ পড়ে আসি, দিব, সমস্যা নাই। আপনি আসেন নাই কে গেল? ফৌজদারি কার্যবিধি 2025 সালে একটা সংশোধনী এসেছে। অ্যাকচুয়ালি ওখানে 2বার সংশোধন হয়েছে, একটু পড়ি দেখেন। ফৌজদারি কার্যবিধির সংশোধনী 2025 সালে ফৌজদারি কার্যবিধি সর্বমোট 2বার সংশোধিত হয়েছে। প্রথম সংশোধনী আনা হয় 10 জুলাই 2025। এই সংশোধনীর মাধ্যমে শুধুমাত্র একটি ধারা 173 ক ধারা নতুন ভাবে সংযোজন করা হয়। মানে 10 জুলাই 2025-এ যে সংশোধনীটা আনা হয়েছে ওই জায়গায় সংশোধন করছে কয়টা ধারা? একটা ধারা, 173 ক। অপরদিকে 10 আগস্ট 2025 তারিখের সংশোধনের মাধ্যমে অসংখ্য ধারায় সংশোধন ও নতুন ভাবে সংযোজন করা হয়। তো তার মধ্যে প্রথম যেটা দেখেন 32 ধারা, বিচারিক ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা। এটা অলরেডি আমরা ওই জায়গায় বইতে পড়েছি, দেখেন। হ্যাঁ, তো প্রথম শ্রেণী বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এর জরিমানা প্রদানের ক্ষমতা 5 লক্ষ টাকা পর্যন্ত করা হয়, যা পূর্বে ছিল কত? 10,000। কারাদণ্ড আগে যা ছিল এখনো তাই আছে, কিন্তু অর্থদণ্ড আগে ছিল 10,000, এখন করছে কত? 5 লক্ষ। এবং আন্ডারলাইন করবেন, বেত্রাঘাত প্রদানের ক্ষমতা বাতিল করা হয়। আগে বেত্রাঘাত দিতে পারতো, এখন আর বেত্রাঘাত দেওয়ার কি নাই, সুযোগ নাই। বুঝেছেন?
দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত এর জরিমানা প্রদানের ক্ষমতা 3 লক্ষ টাকা পর্যন্ত করা হয়, যা পূর্বে ছিল কত? 5,000 টাকা। তাহলে দ্বিতীয় শ্রেণীর আগে ছিল 5,000, বর্তমানে 3 লাখ। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের জরিমানা করার ক্ষমতা 2 লক্ষ টাকা করা হয়, যা পূর্বে ছিল কত? 2,000। তাহলে এখন 5 বছর 5 লাখ, 3 বছর 3 লাখ, 2 বছর 2 লাখ। আর নির্জন কারাবাস দিতে পারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাস দিতে পারে। আচ্ছা, এখন দেখেন 46 ক ধারাটা একেবারেই নতুন ভাবে সংযোজন করছে। 46 ক, আগে এটা টোটালি ছিলই না। গ্রেফতারের পদ্ধতি এবং গ্রেফতারি কর্মকর্তার দায়িত্ব সম্পর্কে এই ধারায় নিম্নলিখিত আলোচনা করা হয়েছে। গ্রেফতারকারী কর্মকর্তা বা ব্যক্তি গ্রেফতারের সময়, আন্ডারলাইন করবেন, পরিচয়পত্র বহন করবে। যিনি গ্রেফতার করতে গেছেন পুলিশ অফিসার, তার কি থাকবে? পরিচয়পত্র। এবং প্রয়োজন হলে উক্ত পরিচয়পত্র গ্রেফতারকৃত ব্যক্তিকে বা উপস্থিত ব্যক্তিকে কি দেখাবে। তাহলে আপনারা যদি কেউ গ্রেফতার করতে আসে, আপনার অধিকার আছে যে আপনি কে বলার, আপনি আমার গ্রেফতার করতে আসছেন, আপনার পরিচয় কি, পরিচয়পত্র দেখার অধিকার আছে? আছে, বর্তমানে আছে নাকি? আচ্ছা, হ্যাঁ। তারপরে যদি আমরা দেখি, দেখেন যে গ্রেফতারের স্মারকলিপি তৈরি করবে, আন্ডারলাইন করেন, স্মারকলিপি তৈরি করবে যেখানে সর্বনিম্ন একজন ব্যক্তির স্বাক্ষর থাকবে, যিনি গ্রেফতারকৃত ব্যক্তির পরিবারের সদস্য হবেন বা গ্রেফতারকৃত স্থানের বাসিন্দা হবেন। স্মারকলিপি আসলে কি? স্মারকলিপি হলো যে আমি পুলিশ অফিসার অমুক অমুক জায়গায় গিয়ে এই কয়টার সময় অমুক স্থান থেকে অমুককে গ্রেফতার করি, এটা হলো স্মারকলিপি। এই স্মারকলিপিতে সিগনেচার করবে কে? যারা গ্রেফতার করছে তার পরিবারের সদস্য। আর পরিবারের সদস্য যদি না থাকে তাহলে ওই স্থানের কি? বাসিন্দা, ওই স্থানের বাসিন্দা। এরূপ স্বাক্ষর না করলে উক্ত কারণ অবশ্যই স্মারকলিপিতে উল্লেখ করবে। যদি স্বাক্ষর না করে তাহলে এর কারণ অবশ্যই স্মারকলিপিতে কি করবে? যে এখন যদি এরকম হয় যে ওই স্থান কোনো লোকই ছিল না, শুধু পুলিশ ছাড়া আর যারা গ্রেফতার করছে তারা ছাড়া আর কেউ ছিল না, তাহলে এটা উল্লেখ করতে পারে যে এই কারণে স্মারকলিপিতে সিগনেচার করা সম্ভব হয়নি। হ্যাঁ। তারপরে দেখেন, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে স্মারকলিপিতে কয়জন সিগনেচার করবে? একজন। প্রত্যাখ্যাত না হলে গ্রেফতারকৃত ব্যক্তির স্বাক্ষর বা আঙ্গুলের ছাপ নেওয়া হবে, মানে যিনি আসামি তার সিগনেচার নেওয়া হবে। যদি সে সিগনেচার দিতে না চাই তাহলে তো কিছু করার নাই। কিন্তু প্রত্যাখ্যাত না হলে মানে কি? সে যদি প্রত্যাখ্যান না করে তাহলে সে ওখানে কি দিবে? সিগনেচার অথবা আঙ্গুলের ছাপ। আন্ডারলাইন করবেন, বাড়ি থেকে গ্রেফতার করা না হলে গ্রেফতারের বিষয়টি গ্রেফতারকৃত ব্যক্তির পরিবারের সদস্য বা তার মনোনীত বন্ধু, আন্ডারলাইন করেন, বা ব্যক্তিকে সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে অবগত করবে। যদি আমাদের আনিস সাহেবকে ওনার বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাহলে তো ওনার পরিবারের সব সদস্য জানে, তাহলে তো আর আলাদা করে কাউকে জানানোর দরকার নাই। কিন্তু আনিস গভীর রাতে চা খাইতে বেরোয়ছিল, এমন সময় পুলিশ টহল দেওয়া অবস্থায় আনিস রে আততায়ী মনে করে, ভারতের নাগরিক মনে করে ধরে নিয়ে গেছে। এখন আনিস রে সুযোগ দিবে 12 ঘন্টার ভিতর, জানিস তোমারে যে গ্রেফতার করছি তুমি কারে জানাবা? পরিবারের সদস্য হইতে পারে, বন্ধু হইতে পারে, এটা জানাইতে হবে কত ঘন্টার মধ্যে? 12 ঘন্টা। এইটা মনে রেখে। আনিস বলছে যে বান্ধবীরে জানানো যাবে কিনা? যদি আপনার বান্ধবী আপন মনে হয় অবশ্যই জানাবেন। দেখেন, মনোনীত বান্ধবী, জি। আচ্ছা, গ্রেফতারের 12 ঘন্টার মধ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে তার পছন্দের আইনজীবী বা পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের অনুমতি দিতে হবে। গ্রেফতারের কয় ঘন্টার মধ্যে? 12 ঘন্টার মধ্যে তার পছন্দের আইনজীবী বা পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের অনুমতি দিতে হবে। তাহলে এই জায়গায় আমরা যত ঘন্টা পাইছি সব কয় ঘন্টা? 12 ঘন্টা। স্মারকলিপিতে স্বাক্ষর করবে কয়জন? একজন। বুঝতে পারছেন? আচ্ছা, কখন পরিবারের সদস্যদের জানানোর দরকার নাই বলেন? পরিবার থেকে গ্রেফতার করবে। আচ্ছা, আমরা চলে আসি 51 ধারা। ধারা 51, অভিযুক্তকে তল্লাশির বিধান সংশোধন করা হয়েছে এই ধারার মাধ্যমে। কোড অফ ক্রিমিনাল প্রসিজার অর্ডিন্যান্স 2025-এর দ্বারা 51 ধারা সংশোধন করে বিধান করা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে
আন্ডারলাইন করবেন, কোন বস্তু জব্দ করা, কোন বস্তু কি করা, জব্দ করা হলে পুলিশ কর্মকর্তা আন্ডারলাইন করবেন সাক্ষীর উপস্থিতিতে উহার একটি তালিকা প্রস্তুত করবে। অর্থাৎ যদি গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে কোনো কিছু জব্দ করে, যে তার কাছ থেকে ধরেন টাকা পয়সা পাইছে, ডলার পাইছে, মোবাইল পাইছে, এই সেই গলার চেন পাইছে, এগুলো জব্দ করলে তার একটা কি করবে, তালিকা লিখবে যে অমুকের কাছ থেকে এই জিনিস পাওয়া গেল, অবশ্যই সাক্ষীর উপস্থিতিতে তার স্বাক্ষর নিবে, মানে আসামির কি নিবে, স্বাক্ষর নিবে, এবং যদি সম্ভব হয় গ্রেফতারকৃত ব্যক্তিকে বা তার কর্তৃক মনোনীত ব্যক্তিকে উহার একটি কপি সরবরাহ করবে। এবং যদি সম্ভব হয় এই যে যে সাক্ষী নিল, এই যে জব্দের তালিকা তৈরি করলো, তার একটা কপি আসামিরে দিবে বা তার ওই মনোনীত ব্যক্তিকে। উক্ত সংশোধনের ফলে অভিযুক্তের নিকট হতে যদি এমন কিছু উদ্ধার করা হয় যা অপরাধের সাথে জড়িত না, সেই সকল বিষয়বস্তুর একটি তালিকা করতে হবে এবং উহাতে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে যদি সম্ভব হয়। এই বিধানের ফলে, আন্ডারলাইন করেন, এই বিধানের ফলে অভিযুক্ত ব্যক্তির মালামাল 9/6 যে অভিযোগ পূর্বে ছিল সেটা কিছুটা হলেও কি হবে, দূর হবে। 9/6 মানে হলো আগে কি কি জব্দ করছে তা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তো এখন এখন যা জব্দ করা হবে তার কি করতে হবে, তালিকা করতে হবে। তাহলে এখন জব্দ করলে এই জিনিসগুলো হারানোর সম্ভাবনা কম। আমাদের এয়ারপোর্ট থেকে, বিদেশ থেকে যারা আসে, হাজি হোক আর যা হোক, এয়ারপোর্টে যখন ব্যাগ লাগেজের ভিতরে কিছু পাওয়া যায় না, এবং বিমান কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ আবার বলে যে আমরা কিছু নেই, ঠিক আছে? তাহলে এরকম আর কি, যদি এর আগে একটা তালিকা থাকতো যে আমার ব্যাগে কি কি আছে, সে জায়গা বিমান কর্তৃপক্ষেরও সিগনেচার আছে, ওনারও সিগনেচার আছে, তারপর নামানোর পর চেক করলো যে আছে কিনা, তাইলে বোঝা যেত যে আসলে হারাইছে কিনা। আচ্ছা, যাই হোক, তো তাহলে আমাদের মনে রাখতে হবে যে জব্দর ক্ষেত্রে এখন জব্দ তালিকাটার মানে তৈরি করতে হবে এবং ওখানে আপনার স্বাক্ষর নিতে হবে, যাতে আগের যে একটা অনিয়ম ছিল সেটা যাতে এখন দূর হয় আর। এখন আমরা চলে আসি ধারা 54। ধারা কত? 54। বলেন তো দেখি, আপনাদের জিজ্ঞাসা করি, গতকাল আমরা সেকশন 52 পড়েছি, ওখানে কি আছে বলেন? মহিলাদের দেহ তল্লাশি করা। কে তল্লাশি করবে? মহিলারাই তল্লাশি করবে। আচ্ছা, দেখেন 54 ধারায় 11টি ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করতে পারে। 11টি ক্ষেত্রে, আগে ছিল 9টা, এখন হয়েছে কয়টা? 11টা। পূর্বে 9টি ছিল গোল্ডেন, এবং বহুবার পরীক্ষায় এসেছে যে কয়টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে 54 ধারায়, কয়টা ক্ষেত্রে? 9টি। আর বর্তমানে হলে কয়টা? 11টা। এখন আগের 9টাই আছে, খালি 9টারে ভেঙে এখন বানাইছে কয়টা? 11টা। ওই মানে ওইটার একটু বিস্তারিত ব্যাখ্যা করছে। দেখেন, তো এই 9টা, এই 11টা আমাদের একটু জানতে হবে। যে কোনো পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত, আন্ডারলাইন করেন, আর গোল্ডেন যে কোনো পুলিশ কর্মকর্তা, এটা গোল্ডেন, যে কোনো পুলিশ কর্মকর্তা কার আদেশ ব্যতীত? ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত এবং ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করতে পারে। প্রথমত দেখেন, আন্ডারলাইন করেন, প্রথমত যে কোনো ব্যক্তিকে যিনি পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ করেছেন, কগনিজেবল অফেন্স। যদি কোনো ব্যক্তি পুলিশের উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ করে তাহলে তারা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। যদি বলেন স্যার পুলিশের উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য অপরাধ মানে গুরুতর অপরাধ, আর কোন অপরাধ আমলযোগ্য কিনা আমি কেমনে বুঝবো? দ্বিতীয় তফসিলের কত কলাম? দ্বিতীয় কলাম। তাহলে পুলিশের উপস্থিতিতে যদি কেউ আমলযোগ্য অপরাধ করে তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। দ্বিতীয়ত দেখেন, যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে কোনো যুক্তিযুক্ত নালিশ দায়ের করা হয়েছে, যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে কোনো যুক্তিযুক্ত নালিশ দায়ের করা হয়েছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে বা যুক্তিযুক্ত সন্দেহের অস্তিত্ব আছে যে তিনি এমন কোন, আন্ডারলাইন করবেন, এমন কোন আমলযোগ্য অপরাধ করেছেন যা অর্থদণ্ড সহ বা ব্যতীত 7 বছরের কম বা 7 বছর পর্যন্ত কারাবাসের শাস্তিযোগ্য, সেই ব্যক্তিকে গ্রেফতার করতে পারে যদি নিম্নলিখিত শর্তাবলী পূরণ হয়। তাহলে যদি মনে করে আগেরটা 1 নাম্বার হলো পুলিশের উপস্থিতিতে করছে, আর এটা হলো পুলিশের উপস্থিতিতে না, অলরেডি অপরাধ কি করে ফেলছে, এখন পুলিশ জানতে পারছে,
এবং সেটার শাস্তি যদি হয় কত পর্যন্ত, 7 বছর পর্যন্ত। তাহলে দেখেন এখানে আবার বলছি কি, এমন নালিশ তথ্য বা সন্দেহের ভিত্তিতে উক্ত পুলিশ কর্মকর্তার বিশ্বাস করার কারণ আছে যে এমন ব্যক্তি উল্লেখিত অপরাধ করেছেন এবং পুলিশ কর্মকর্তা সন্তুষ্ট যে এমন গ্রেফতার প্রয়োজন উক্ত ব্যক্তিকে আরো কোনো অপরাধ সংগঠন করা হতে বিরত রাখতে। এবং পুলিশ যদি মনে করে যে ওই ব্যক্তি দ্বারা আরো অপরাধ সংগঠিত হতে পারে, তাই তারে কি রাখা দরকার, বিরত রাখা দরকার, বা উক্ত অপরাধের তদন্ত করতে, উপযুক্ত তদন্ত করতে, অথবা যে অপরাধ সে করছে সেটার তদন্তের সাথে তারে গ্রেফতার করা প্রয়োজন, বা উক্ত অপরাধের সাক্ষ্য বিনাশ করা হতে। এরকম যদি সে অপরাধ তো করছে, তারা যদি গ্রেফতার না করা হয় তাহলে সাক্ষ্য কি করে ফেলবে, বিনষ্ট করে ফেলবে। যে কোনো পন্থায় উক্ত সাক্ষ্য বিকৃত করা হতে এমন ব্যক্তিকে বিরত রাখতে কি করতে পারবে, গ্রেফতার করতে পারবে। এমন ঘটনাসমূহ আদালত বা পুলিশ কর্মকর্তার নিকট প্রকাশ করা হতে বিরত রাখতে মামলার ঘটনার সাথে পরিচিত যে কোনো ব্যক্তিকে অনুচিত প্রভাব, হুমকি বা প্রতিশ্রুতি প্রদান করা হতে এমন ব্যক্তিকে বিরত রাখতে। কারণ যদি না এই ব্যক্তিকে গ্রেফতার করা হয় তবে আদালত উক্ত ব্যক্তির হাজিরা নিশ্চিত করা যাবে না। অনেক কথা, বাট আমার যেটা মনে রাখবেন সেটা 1 নাম্বার পয়েন্ট হলো যদি পুলিশের সামনে আমলযোগ্য অপরাধ করে, আর 2 নাম্বার পয়েন্ট হলো পুলিশ জানতে পারছে যে এ একটা আমলযোগ্য অপরাধ করছে এবং ওই আমলযোগ্য অপরাধের শাস্তি অ্যাটলিস্ট 7 বছর পর্যন্ত, আর ওরে যদি গ্রেফতার করা না হয় তাহলে ও আরো অপরাধ করতে পারে, তদন্তে ব্যাঘাত ঘটাইতে পারে, সাক্ষ্য বিনষ্ট করতে পারে ইত্যাদি। ঠিক আছে। 3 নাম্বার গ্রাউন্ডটা দেখেন, যে ব্যক্তির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে যে সে অর্থদণ্ড সহ হোক বা না হোক 7 বছরের বেশি মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অথবা মৃত্যুদণ্ডে, আন্ডারলাইন করেন, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় একটি আমলযোগ্য অপরাধ করেছে, বা পুলিশ অফিসার সেই তথ্যের ভিত্তিতে বিশ্বাস করার কারণ আছে যে উক্ত ব্যক্তি অপরাধ করেছেন। তাহলে যদি এটা মনে হয়, হ্যাঁ হোসেনকারী কেমন আছেন, কেমন আছেন ভাই, বসেন। তো যদি পুলিশের 2 নাম্বার কারণ ছিল যে সে আমলযোগ্য অপরাধ করছে যার শাস্তি 7 বছর পর্যন্ত, আর 3 নাম্বার পয়েন্ট হলো সে আমলযোগ্য অপরাধ করছে যার শাস্তি 7 বছরের বেশি বা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য। এই হলো পার্থক্য 2-3 মধ্যে। 2 এর মধ্যে যে অপরাধ করছে 7 বছর পর্যন্ত, আর 3 নাম্বার হলো আমলযোগ্য অপরাধ করছে যার শাস্তি 7 বছরের বেশি। চতুর্থত দেখেন, যে ব্যক্তি যার দখলে কোনো বৈধ অজুহাত ব্যতীত, আন্ডারলাইন করেন, ঘর ভাঙার কোনো সরঞ্জাম রেখেছে এবং যে অজুহাত প্রমাণের ভার এমন ব্যক্তির উপর বর্তাবে। সুশান্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এখন ওনার কাছে ঘর ভাঙার সরঞ্জাম আছে, ধরেন ওই করাত টরাত যা যা দিয়ে ঘর ভাঙে আর কি। এখন পুলিশ ওনারে জিজ্ঞেস করছে যে আপনি করেন কি, উনি বলতেছে যে আমি কোর্টে কাজ করি। তাহলে আপনার কাছে ঘর ভাঙার সরঞ্জাম কেন, কোনো যৌক্তিক কারণ দেখাইতে পারে না, তখন ওনারা কি করতে পারে, গ্রেফতার করতে পারে, কারণ তখন বোঝা যাচ্ছে উনি কোনো একটা অপরাধ করতে যাচ্ছে। পঞ্চমত দেখেন, যে ব্যক্তিকে এই কোডের অধীন, এই কোড মানে হলো ফৌজদারি কার্যবিধির অধীনে বা সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে, এটা হলো অপরাধী হচ্ছে প্রোক্লেইমড অফেন্ডার, ঘোষিত অপরাধী। অনেক সময় আছে না যে অমুক রে এরশাদ শিকদার ঘোষিত অপরাধী, তাহলে যারে অপরাধী হিসেবে গ্রেফতার করছে তারে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। ষষ্ঠত দেখেন, যে ব্যক্তির দখলে এমন কিছু পাওয়া গেছে যা যুক্তিসঙ্গতভাবে চোরাই মাল বলে সন্দেহ করা যেতে পারে, কি বলে, চোরাই মাল। আর এমন মাল সম্পর্কিত কোনো বিষয় অপরাধ করেছে যাকে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা যেতে পারে। একজন ব্যক্তি, তার কোনো প্রকাশ্য জীবিকা টিবিকা নাই, তার কাছে বড় আইফোন একটা পাইছে, আইফোন 17 প্রো ম্যাক্স। তারে জিজ্ঞেস করছে যে তোমার কাছে যে আইফোন, এটা তুমি কোথায় পাইছো, তোমার কে 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 দিছে, তুমি কিনছো, না কেউ দিছে না, তাহলে কেমনে আসছে। তার মানে একটা সন্দেহের কি হয়েছে, সৃষ্টি হয়েছে। তার মানে সে কি রাখছে, চোরাই, হয় চুরি করছে নাহলে চোরাই মাল রাখছে, তাহলে সেই ক্ষেত্রে তারা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তাহলে ঘর ভাঙার সরঞ্জাম পাইলে আর কি, চোরাই মাল বলে সন্দেহ হইলে। সপ্তম দেখেন, পুলিশ অফিসারকে তার দায়িত্ব পালনকালে বাধা দানকারী ব্যক্তি অথবা যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন করেছে অথবা পলায়নের চেষ্টা করে, পুলিশ অফিসার যখন তার দায়িত্ব পালন করতেছিল এমন সময় তারা বাধা দিছে অথবা পুলিশ অফিসার হেফাজত হতে পালাইয়া গেছে, এরকম ব্যক্তিরে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। অষ্টম দেখেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী, মানে ডিজার্টার, এটা গোল্ডেন, সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী বলে ডিজার্টার বলে কোনো ব্যক্তিকে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা
বলে যদি কেউ বাংলাদেশ সশস্ত্র বাহিনী হতে পলায়ন করে, সশস্ত্র বাহিনী হলো 1972 সালে গঠিত হয়, আর্মি, নেভি, এয়ার ফোর্স, এই তিন বাহিনীর সদস্য বলে সশস্ত্র বাহিনীর সদস্য। তো যদি কেউ সশস্ত্র বাহিনী হতে পলায়ন করে, তারে বিনা পরোয়ানায় কি করতে পারে? গ্রেফতার করতে পারে। নবম দেখেন, যে ব্যক্তি বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে সংগঠিত এমন কোনো অপরাধের সাথে জড়িত অথবা যার বিরুদ্ধে বাংলাদেশের বাইরে, আন্ডারলাইন করেন, বাংলাদেশের কোথায়? বাইরে। অথবা যার বিরুদ্ধে যুক্তিযুক্ত অভিযোগ করা হয়েছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে অথবা যুক্তিসঙ্গত সন্দেহের অস্তিত্ব পাওয়া গেছে যে তিনি এমন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন যা বাংলাদেশে সংগঠিত হলে অপরাধ হিসেবে শাস্তিযোগ্য হতো এবং যার জন্য তিনি প্রত্যর্পণ সম্পর্কিত কোনো আইনের অধীনে বা অন্যথায় বাংলাদেশে গ্রেফতার বা হেফাজতে আটক রাখা যেত। এত ব্যাখ্যা দিয়ে কাজ নাই, আপনি মনে রাখবেন অপরাধ করছে কোথায়? বাংলাদেশের বাইরে। কোথায় করছে? বাংলাদেশের বাইরে। দশম দেখেন, কোন মুক্তিপ্রাপ্ত দণ্ডিত ব্যক্তি যে ধারা আন্ডারলাইন করেন 565 উপধারা 3 অধীনে প্রণীত কোন নিয়ম লঙ্ঘন করছেন। 565 কত বলেন? 565 অ্যাকচুয়ালি কি আছে? 565 হলো যে যদি কোনো ব্যক্তিকে আদালত মুক্তি দেয়, কি দেয়? মুক্তি দেয়, তাহলে আদালত তাকে অনেক সময় তার অপরাধের প্রকৃতি বিবেচনা করে তাকে বলতে পারে যে তুমি মুক্ত আছো, বাট তুমি যদি বাসস্থান পরিবর্তন করো অবশ্যই আদালতে জানাবা। তোমার কোথাও যাইতে নিষেধ নাই, বাট কোথাও গেলে কি আদালতকে জানাই যেতে হবে যে আমার পরবর্তী গন্তব্য অমুক জায়গায়। আপনি এই শর্ত ভঙ্গ যদি করেন তাহলে কি করতে পারে? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। সবশেষেরটা দেখেন, যে ব্যক্তিকে গ্রেফতারের জন্য অন্য কোনো পুলিশ অফিসারের কাছ থেকে আন্ডারলাইন করে অনুরোধ পাওয়া গেছে। অনেক সময় পুলিশ অফিসাররা অনুরোধ করে যে অমুক রে গ্রেফতার করো, তাহলে সেই ক্ষেত্রেও তারা কি করতে পারে? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তবে শর্ত থাকে যে অনুরোধ যে ব্যক্তিকে গ্রেফতার করা হবে, অনুরোধে আর কি, যে ব্যক্তিকে গ্রেফতার করা হবে সেই ব্যক্তিকে এবং অপরাধ বা অন্য কোনো কারণ যার জন্য গ্রেফতার করা হবে সেটা নির্দিষ্ট করে দিবে এবং সেখান থেকে এটা অনুমান করা যেতে পারে যে উক্ত ব্যক্তিকে পরোয়ানা ব্যতীত অনুরোধকারী কর্মকর্তা বৈধভাবে গ্রেফতার করতে পারে। সো আপনি এত দিয়ে কাজ নাই। আগে ছিল 9টা, এখন হয়েছে কয়টা? 11টা। 11টার প্রথম যেটা, পুলিশের উপস্থিতিতে যদি আমলযোগ্য অপরাধ করে 1, তারপরে পুলিশ জানতে পারছে আমলযোগ্য অপরাধ করছে যার শাস্তি 7 বছর পর্যন্ত, পুলিশ 2, পুলিশ জানতে পারছে এমন অপরাধ করছে যার শাস্তি 7 বছরের বেশি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, কত? 3, যার কাছে ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া গেছে 4, তারপরে ঘোষিত অপরাধী 5, যার কাছে চোরাই মাল পাওয়া গেছে কত? 6, সশস্ত্র বাহিনী হতে কি পলায়নকারী কত? 7, বাংলাদেশের বাইরে সে যদি আমলযোগ্য অপরাধ করে কত? 8, নাকি? তারপরে 565(3) শর্ত যে ভঙ্গ করছে এটা কত? কোনো সমস্যা নাই, সিরিয়াল ব্রেক হইলে কোনো সমস্যা নাই, আপনার 11টা মনে রাখলে হইলো। বুঝতে পারছেন? 565(3) যে ভঙ্গ করছে আর যারে গ্রেফতারের জন্য মানে কি পাওয়া গেছে? অনুরোধ পাওয়া গেছে, বাংলাদেশের বাইরে যে করছে সশস্ত্র বাহিনীতে পলায়নকারী, আর একটা বাদ পড়ছে সেটা হলো পুলিশের দায়িত্বে বাধা, পুলিশের দায়িত্বে বাধা। এই হলো 11টা। আপনার যে সিরিয়ালি মনে রাখতে হবে এমন কোনো কথা নেই। তো অ্যাকচুয়ালি নতুন কোনো কিছু যুক্ত করে নাই, আগে যা ছিল তাই, শুধু আগের একটা পয়েন্টে ভেঙে বানাইছে 2টা। এই কারণে হয়েছে কয়টা? 11টা। আর নতুন যে কথাটা যুক্ত করছে সেটা হলো সাবসেকশন 2। দেখেন এই যে নিবর্তনমূলক আটকের বিধান আছে, এটা বলতেন নিবর্তনমূলক আটক। নিবর্তনমূলক আটকের বিধান আছে এমন কোন আইনের অধীন আটকের উদ্দেশ্যে কোন পুলিশ কর্মকর্তা এই ধারার অধীন কোন ব্যক্তিকে গ্রেফতার করবে না। নিবর্তনমূলক আটক কি জানেন? দেখেন, নিবর্তনমূলক আটক হলো, একটু শুনেন, আমাদের ওই স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আছে, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বা বিশেষ ক্ষমতা আইন 1974। এই বিশেষ ক্ষমতা আইন 1974-এর 2 ধারায় বলা আছে প্রিজুডিশিয়াল অ্যাক্ট, মানে ক্ষতিকারক কার্য। প্রিজুডিশিয়াল অ্যাক্ট কি? যদি কেউ বাংলাদেশের সাথে অন্য দেশের সম্পর্ক নষ্ট হবে এরকম কোনো কাজে লিপ্ত হয়, বাংলাদেশের আইন শৃঙ্খলা বিনষ্ট হবে এমন কোনো কাজে লিপ্ত হয়, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হবে এমন কোনো কাজে কি লিপ্ত হয়,
এমন কোন কাজ করে যে শ্রেণীতে মানে দুইটা জাতির মধ্যে দ্বন্দ্ব বেঁধে যেতে পারে, এই ধরনের কাজগুলোরে বলছে ক্ষতিকারক কার্য। কি বলেন? ক্ষতিকারক কার্য। যদি বাংলাদেশ সরকার মনে করে যে কারো দ্বারা এই কাজগুলো সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে বাংলাদেশ সরকার ওই ব্যক্তিকে নিবর্তনমূলক আটক করতে পারে, প্রিভেন্টিভ ডিটেনশন। মানে ও এখনো ওই কার্যটি করে নাই, কিন্তু ওর দ্বারা করার কি আছে, সম্ভাবনা আছে। ওই আইনের 3 ধারায় তারে নিবর্তনমূলক আটক করতে পারে। এবং এই নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে ওই ফৌজদারি কার্যবিধির আমরা একটু পরে পড়বানি 61 ধারায় বলছে যে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। এই বিধান মান্য করা বাধ্যতামূলক না। অর্থাৎ সরকার যদি কাউরে নিবর্তনমূলক আটক করে, তারে কেন আটক করলো জানাতে বাধ্য না, ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে বাধ্য না, আইনজীবীর সাথে পরামর্শ করতে বাধ্য না, পরিবারের সদস্যদের কাছে জানাইতে কি বাধ্য না। বুঝতে পারছেন? তাহলে ওই যে আপনারা বলেন যে আইন আগর যে গুম, এটা কিন্তু আইনেই আছে এবং সবাই আইনা ঘরের দোষ দেন, কিন্তু ওই যে সরকার আসবে সেই কিন্তু এই 74 সালের আইনের অধীনে এই কাজগুলো সে করতে পারে। এবং আজকে যদি ইসমাইলকে ধরে নিয়ে যায়, কেন ধরে নিল, কে ধরে নিল, এটা জানাইতে কি বাধ্য না। এবং আপনি এই জায়গায় রিট অফ হ্যাবিয়াস কর্পাস করেও কোনো প্রতিকার পাবেন না। বুঝতে পারছেন? তাহলে এই আইন বানানো হয়েছিল 1974 সালে, এটা বলা হয় কালো আইন। তো এই আইন বানাইছে হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন ওনারে দোষ দেয় অনেকে, কিন্তু যে আসে সেই এটার সুবিধা নাই। যে সরকার আসে কেউ কিন্তু আজ পর্যন্ত বাতিল করে নাই। বুঝতে পারছেন? অনেকেই যে বলেন না আয়না ঘর বানাইছেন শেখ হাসিনার জন্য বানাইছেন, যে এ করছে সেই করছে, কিন্তু কেউ কি বলছে যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট বাতিল করতে হবে? শুনছেন? তা কিন্তু বলে নাই। তার মানে এই আইন কিন্তু এখনো আছে। তাহলে আমার মনে রাখতে হবে যে নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 54 ধারা প্রযোজ্য না। আর এই নিবর্তনমূলক আটক সম্পর্কে আরো বিস্তারিত বলা আছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে এবং বাংলাদেশ সংবিধানের 33 অনুচ্ছেদে। তো আপনাদের এত এই মুহূর্তে প্রয়োজন নাই, জাস্ট মনে রাখেন যে নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে 54-এ অ্যারেস্ট করা যায় না, প্রিভেন্টিভ ডিটেনশন বলে। বুঝতে পারছেন? তাহলে 54 ধারায় গ্রেফতার করতে পারে কে? পুলিশ কর্মকর্তা, বিনা পরোয়ানায়, পরোয়ানা সহ। বিনা পরোয়ানায় কয়টা ক্ষেত্রে? 11টা ক্ষেত্রে। আগে ছিল কয়টা? 9টা। নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে 54 ধারা প্রযোজ্য তা ধারা 54 কটা দেখেন। ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা গ্রেফতারের সময় উক্ত গ্রেফতারের কারণ অবশ্যই জানাবেন। গোল্ডেন ওয়ারেন্ট ব্যতীত, যখন পুলিশ কাউকে ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করতে যাচ্ছে, তাহলে পুলিশ কর্মকর্তা অবশ্যই জানাবেন যে কেন তাকে গ্রেফতার করা হচ্ছে, তার জানার অধিকার আছে। আগে জানাতে বাধ্য ছিল না। 2025 সালের সংশোধনীর মাধ্যমে আইন করা হয়েছে যে পুলিশ কর্মকর্তারা জিজ্ঞেস করতে পারেন যে আমি যে গ্রেফতার হচ্ছি আমার কারণ কি, কি কারণে আমি গ্রেফতার হচ্ছে, এটা জানার অধিকার আপনার আছে। পুলিশ না জানাইলে তার বিরুদ্ধে পরে পদক্ষেপ হবে। আমার জানাই নাই, জানাইতে হবে। ওই যে ডকুমেন্ট শো করা যাবে না, ওই যে স্মারকলিপি নাই, এ নাই সে নাই, আইনের ব্যত্যয় ঘটাইছেন, এই যে আসতেছে, এই যে আপনার প্রশ্নের উত্তরে জায়গা দেখেন 67 ক ধারা, গ্রেফতার সম্পর্কিত বিধানসহ অমান্য করলে তখনকার পদ্ধতি। এই যে দেখেন, গ্রেফতার সম্পর্কিত বিধানসমূহ গ্রেফতারকারী কর্মকর্তা কর্তৃক যথাযথভাবে প্রতিপালন করা হয়েছে কিনা সেটা যে ম্যাজিস্ট্রেট বা আদালতে গ্রেফতারকৃত ব্যক্তিকে হাজির করা হয়েছে সে ম্যাজিস্ট্রেট বা আদালত পরীক্ষা করবে। ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে বলবে যে আপনারা গ্রেফতারের সময় কারণ বলছে না, স্মারকলিপি করছে না, সাক্ষী ছিল না। গ্রেফতার সম্পর্কিত বিধানসমূহ গ্রেফতারকারী কর্মকর্তা অবহেলাভাবে অমান্য করে থাকলে বা প্রতিপালন না করে থাকলে ম্যাজিস্ট্রেট বা আদালত প্রযোজ্য সার্ভিস রুলস অনুসারে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে নির্দেশ দিতে পারে। বুঝেছেন? তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নিতে পারেন যদি তিনি গ্রেফতারের ক্ষেত্রে এই যে বিধিবিধান আছে এগুলো যদি কি করে, অনুসরণ না করে। এই কথাগুলো বলছে কততে? 67 ক। 167 না, শুধু 67 ক, 67 ক। এখন আমরা একটু আবার আইন পাঠে চলে আসি, আসেন। তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা পড়লাম 54 ধারা, 54 ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে পুলিশ কয়টা ক্ষেত্রে? 11টা ক্ষেত্রে। সো 54 ধারার পরে আমরা বিগত বছরের একটা প্রশ্ন পড়ি, দেখেন এই সেলফ প্র্যাকটিসের, যেহেতু আইন পাঠের 54 ধারা পড়তেছি না, যেহেতু এখানে আমরা পড়লাম
কোন ব্যক্তিকে গ্রেফতারের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে যদি সে ড্যাশ কারাদণ্ডযোগ্য অভিযুক্ত হয়। গতকাল পড়ছি, যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের আসামি যদি কেউ হয় তাহলে গ্রেফতারের ক্ষেত্রে তার মৃত্যু ঘটানো যেতে পারে। তো এরপরে অনেক প্রশ্ন আছে, এগুলো আমার দরকার নাই। আমি সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন, যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর গোল দিবেন 54 ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? পুলিশ কর্মকর্তাকে। কাকে? ওই যে সেলফ প্র্যাকটিসে যান, ওই জায়গায় সেলফ প্র্যাকটিস, আয়শা সেলফ প্র্যাকটিস দেখেন 1 নাম্বার, ওই যে পুলিশ কর্মকর্তাকে পাইছেন। 5 নাম্বার প্রশ্নটা দেখেন, কোথায় যান? 5 নাম্বার সেলফ প্র্যাকটিসের 5 পান না? এই যে আর সুশান্ত, এই যে দেখেন, বিনা পরোয়ানায় গ্রেফতার সম্পর্কে আপিল বিভাগ নিম্নলিখিত কোন মামলায় নির্দেশনা দিয়েছে? ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ। কে বলেন? ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট। এরা একটা আপনার এনজিও। ওনরা ওই যে যখন পুলিশ যখন 54-এ মানে অ্যারেস্ট করে লোকজনকে হয়রানি করে, তখন ইনরা রিট পিটিশন করে যে পুলিশের ক্ষমতা এই জায়গা ইয়া করা হোক, খর্ব করা হোক, মানে সে তো ইচ্ছা করলেই যে কাউকে গ্রেফতার করতে পারে। তখন এই নির্দেশনাগুলো দেওয়া হয় যে গ্রেফতারের সময় অবশ্যই কারণ জানাইতে হবে, 12 ঘন্টার মধ্যে আইনজীবীর সাথে পরামর্শের সুযোগ দিতে হবে, পরিবারের সদস্যদের জানাইতে হবে। এই নির্দেশনাগুলো ছিল ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলায়, সুপ্রিম কোর্ট দিছিল। বাট 2025 সালে এই নির্দেশনাগুলোরে সরাসরি ফৌজদারি কার্যবিধির কি করে নিয়েছে? অংশ করে নিয়েছে। বুঝতে পারছেন? তাহলে আগে যেটা ছিল মামলায়, এখন চলে আসছে কোথায়? ধারায়। তারপরে দেখেন, গ্রাম প্রধান নিয়োগ দিতে পারে কে? গতকাল লেখাইছিলাম, কে পারে? জেলা ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন, পুলিশ গ্রেফতার করা আসামির দেহ তল্লাশি করতে পারে কত ধারায়? 51 ধারায়। কত ধারায়? 51 ধারায়। আমরা চলে আসি ধারা 55, দেখেন, ভবঘুরে বা অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার। আচ্ছা, তার আগে এই যে অধ্যায়ের শুরুতে ওই যে 55 ধারার 54 ধারার আগে কয়েকটা কথা আছে, এটা একটু পড়ে আসি। দেখেন, বিনা পরোয়ানায় গ্রেফতার 54 থেকে 67 পাইছেন না? এই যে প্রথম লাইন। হ্যাঁ, ওই যে সকল ক্ষেত্রে কোনো পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত 54 ধারার উপরে, ওই যে সকল ক্ষেত্রে কোনো পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত বা পরোয়ানা ব্যতীত কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে, সেই সকল ক্ষেত্রের সময় 54 ধারায় উল্লেখ করা হয়েছে। যে সকল ক্ষেত্রে থানার গোল দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। কে? ভারপ্রাপ্ত কর্মকর্তা ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার করতে পারে, সেটা আছে কত ধারায়? 55। আর আমল অযোগ্য অপরাধে অভিযুক্ত এবং নাম বাসস্থানের ঠিকানা জানতে অস্বীকার করেছে এমন কোন ব্যক্তিকে পুলিশ কর্মকর্তা গ্রেফতার করতে পারে কততে? 57-তে। তাহলে 54-তে ওসি সাহেবের দরকার নাই, পুলিশ কর্মকর্তা হইলেই গ্রেফতার করতে পারবে। 57-তে ওসি সাহেব হওয়ার দরকার নাই, পুলিশ কর্মকর্তা হইলেই গ্রেফতার করতে পারবে। কিন্তু 55-তে ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তিদের যদি গ্রেফতার করতে চান তাহলে অবশ্যই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে। কি হইতে হবে? পুলিশ কর্মকর্তা। বাট সেই পুলিশ কর্মকর্তাকে কে হইতে হবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। একটু পরে এবার 55-তে চলে আসি, আসেন। আচ্ছা, আমাদের আজান দিয়েছে, নামাজের বিরতি, নামাজ শেষে আবার পড়বো এবং আপনাদের পরীক্ষা আছে, ক্লাস টেস্ট। ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার, অ্যারেস্ট অফ ভেগাবন্ডস, হ্যাবিচুয়াল রোবার্স এটসেট্রা। 55 ধারায়, যার বইতে নাই একটু লিখে রাখলে হবে, 55 ধারায় পুলিশ বিনা পরোয়ানায় ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার করতে পারে। 55 ধারা গ্রেফতারের ক্ষমতা লিখে রাখবেন শুধুমাত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে। 55 দেখেন, 54 ধারায় 54-এ অ্যারেস্ট করতে পুলিশ কর্মকর্তা পারে, কিন্তু 55 ধারায় বলছে যে যদি আপনি অ্যারেস্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে হতে হবে কি? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি নিজে গ্রেফতার করতে পারে বা গ্রেফতার করানোর ব্যবস্থা করতে পারে। 55 ধারায় গোল দিবেন 3 শ্রেণীর ব্যক্তির উল্লেখ করা হয়েছে। কয় শ্রেণী? 54-তে কয় শ্রেণী? 11। 55-তে 3। কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিম্নলিখিত 3 শ্রেণী ব্যক্তিদের গ্রেফতার করতে পারে। কি কি দেখেন, এইরূপ থানার এলাকার মধ্যে কোন ব্যক্তি নিজের গোল দিবেন উপস্থিতি গোপন, উপস্থিতি গোপন দিবেন, নিজের উপস্থিতি গোপন করার জন্য সাবধানতা গ্রহণ করেছে, যার ফলে যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করা যেতে পারে যে কোনো আমলযোগ্য অপরাধ করতে সে এইরূপ সাবধানতা গ্রহণ করেছে। তাহলে মনে রাখতে হবে
যদি কোনো ব্যক্তি নিজের উপস্থিতি গোপন করে, নিজের উপস্থিতি গোপন করে, তাহলে সেক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। 2 নাম্বার দেখেন, সো যার বইতে নাই সে জাস্ট লিখে রাখতে পারেন উপস্থিতি গোপন করে, এক উপস্থিতি গোপন করে। 2 নাম্বার দেখেন, এইরূপ থানার এলাকার মধ্যে কোনো প্রকাশ্য জীবিকা নাই এমন কোন ব্যক্তিকে বা নিজের সম্পর্কে কোনো সন্তোষজনক বিবরণ দিতে পারে না এমন কোন ব্যক্তিকে। সো 2 নাম্বার দিয়ে লিখবেন প্রকাশ্য জীবিকা নাই। পুলিশ তারে জিজ্ঞেস করছে যে বাবা তুমি কি করো, তার কোনো প্রকাশ্য জীবিকা নাই, কিন্তু সে একেবারেই ম্যাচিং করা ড্রেস পরে, সাদা প্যান্ট সাদা শার্ট জুতোও সাদা, গলায় সোনার হার, কিন্তু তার কোনো প্রকাশ্য জীবিকা নাই। আচ্ছা, এরকম দেখছি আমি ঢাকা যে এলাকায় থাকতাম, ওই এলাকায় এক ভদ্রলোকের নাম ছিল ফুলু। সে একেবারে পরিপাটি অবস্থায় ওই সাদা প্যান্ট সাদা শার্ট সাদা জুতা এলাকা দিয়ে ঘুরে বেড়ায়, সেই স্টাইল, কিন্তু তার কোনো প্রকাশ্য জীবিকা নাই। আচ্ছা দেখেন, তারপরে দেখেন অভ্যাসগতভাবে ডাকাত, গৃহভঙ্গকারী, চোর বলে পরিচিত। তাহলে অভ্যাসগতভাবে ডাকাত, গৃহভঙ্গকারী বা চোর বলে পরিচিত বা চোরাই মাল, যিনি অভ্যাসগতভাবে চোরাই মাল গ্রহণ করছে। 3 নাম্বার লিখবেন অভ্যাসগত অপরাধী। কি বলেন? অভ্যাসগত অপরাধী। আচ্ছা, তাহলে 1 নম্বরে আমরা কি পেলাম, যে উপস্থিতি গোপন করতেছে। 2 নম্বরে পেয়েছি প্রকাশ্য জীবিকা নাই আর অভ্যাসগত অপরাধী। এই 3 শ্রেণীর ব্যক্তিরে গ্রেফতার করতে পারে কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এটা মনে রাখলেই হবে। তো সেলফ প্র্যাকটিসে যদি দেখেন 1 নম্বর প্রশ্ন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর কত ধারায় ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতার করতে পারে? কত? 55। তাহলে 54তে কিন্তু পুলিশ কর্মকর্তা হলেই হচ্ছে, ওসি সাহেব হতেও পারে নাও পারে, বাট 55তে অবশ্যই কি হতে হবে? ওসি, অফিসার ইনচার্জ, মানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এটা মনে রাখেন। 2-3 ইম্পর্টেন্ট। আমরা চলে এসেছি 57 ধারা। নাম ও বাসস্থান জানাতে অস্বীকৃতি, রিফিউজাল টু গিভ নেম এন্ড রেসিডেন্স। নাম এবং বাসস্থান জানাইতে অস্বীকৃতি। একটু বুঝতে হবে, সেটা হলো যে সাধারণত আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ কি বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে? পারে না। আমল যোগ্যতে পারে, আমল অযোগ্যতে পারে না। আমল অযোগ্যতে পারে না। এখন পুলিশের সামনে একজন একটা আমল অযোগ্য অপরাধ করছে, আমল অযোগ্য অপরাধ, ধরেন কাউরে গালি দিছে বা একটা থাপ্পড় দিছে, এটা হলো আমল অযোগ্য অপরাধ। আমল অযোগ্য অপরাধ। এদিকে আসো, ওই যে তেলা পোকা আসলো, কিন্তু তাড়াতাড়ি আসো, এদিকে আসো। আমল অযোগ্য অপরাধ করছে, এখন পুলিশ তো তারা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে না। পুলিশ তাকে জিজ্ঞাসা করছে যে তোমার নাম ঠিকানা কি? সে নাম ঠিকানা দিচ্ছে না বা দিতে অস্বীকার করছে। তাহলে সেই ক্ষেত্রে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, কিন্তু আমল অযোগ্য অপরাধ করার সাথে সাথে না। কিন্তু প্রথমে তার নাম ঠিকানা জিজ্ঞেস করছে, নাম ঠিকানা 24 ঘন্টার ভিতর দেয় নাই, বা দিলেও কি দিছে? ভুল দিছে। তাহলে সেই ক্ষেত্রে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে 57 ধারায়। এই যে দেখেন, আমল অযোগ্য অপরাধ, গোল্ডেন আমল অযোগ্য অপরাধ করেছে বা এমন অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে 57 ধারায় পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। 57 ধারায় পুলিশ কর্মকর্তা কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে যদি উক্ত ব্যক্তি কোনো আমল অযোগ্য অপরাধ করে বা করার জন্য কি হয়? অভিযুক্ত হয়, এবং পুলিশ অফিসারের দাবি ক্রমে নিজের নাম ও বাসস্থান জানাতে অস্বীকৃতি জ্ঞাপন করে। ব্র্যাকেটে লেখেন 24 ঘন্টার মধ্যে। ব্র্যাকেটে লেখেন নাম ঠিকানা দিতে অস্বীকার করছে বা ব্যর্থ হয়েছে কয় ঘন্টার মধ্যে? 24 ঘন্টার মধ্যে। কয় ঘন্টা? 24 ঘন্টা। এবং এইরূপ নাম ও বাসস্থানের কথা প্রকাশ করে যা উক্ত অফিসার যুক্তিসঙ্গতভাবে কি মনে করে? মিথ্যা মনে করে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারে? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। সো যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে কত ধারায়? 57 ধারায়। এখানে কি ওসি সাহেব হওয়া লাগবে? না, পুলিশ কর্মকর্তা হলেই হবে। তাহলে আমরা মনে রাখবো যে 54 ধারায় আমলযোগ্যের ক্ষেত্রে 11টি ক্ষেত্রে, 55 ধারায় 3টি ক্ষেত্রে, আর 57 ধারায় আমল অযোগ্যের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা গ্রেফতার করতে পারে।
তাহলে এত এছাড়া লেখেন, একটু নিচে স্টার দিয়ে লেখেন যে এছাড়া এছাড়া আমলযোগ্য অপরাধ প্রতিরোধে, লেখেন এছাড়া আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ অফিসার 151 ধারায় 151 ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। 151 ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। আনিসকো তো তাহলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে 54-তে পারে, 9টা ক্ষেত্রে, 11টা ক্ষেত্রে, 55-তে 3টা ক্ষেত্রে, 57-তে আমল অযোগ্যের ক্ষেত্রে পারে। আর আমলযোগ্য অপরাধ প্রতিরোধে, প্রতিরোধ মানে হলো দুই পক্ষ ধরেন সমাবেশ ডাকছে, এনসিপি এন্ড বিএনপি একসাথে সমাবেশ ডাকছে। এখন ওই সময় যদি তারা সমাবেশ ডাকে, দেখা গেল দুইজনের মধ্যে মারামারি বাঁধার সম্ভাবনা আছে এবং দুইজন সমাবেশ ডাকে মারামারি বাঁধার মতো অবস্থা, যদি গ্রেফতার না করে তাহলে মারামারি বেঁধেই যাবে, তাহলে সেই ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে 151-তে। কিছু বলছেন? 57 ধারা হলো ওই যে যা লিখছেন তাই, আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে গ্রেফতার, যদি হ্যাঁ গ্রেফতার করতে পারে যদি সে নাম ঠিকানা 24 ঘন্টার ভিতর নাম ঠিকানা না দেয়, বা দিলেও কি দেয়, ভুল দেয়। আচ্ছা, এখন দেখেন আমাদের সাধারণ ব্যক্তি যারা আমরা, আমাদেরও গ্রেফতারের ক্ষমতা আছে। আমাদের ক্ষমতা দিয়েছে 59 ধারায়। দেখেন ধারা 59, বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতার বা এইরূপ গ্রেফতারের পরবর্তী কার্যপদ্ধতি। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর গোল দিবেন 59 ধারায়। কত ধারায়? 59 ধারায় বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতারের ক্ষমতা আলোচনা করা হয়েছে। তাহলে বেসরকারি ব্যক্তি মানে একজন বেসরকারি ব্যক্তি গ্রেফতার করতে পারে কত ধারায়? 59 ধারায়। 59 ধারায় একজন বেসরকারি ব্যক্তি গোল দিবেন 2 শ্রেণীর ব্যক্তিকে। কয় শ্রেণী? 2 শ্রেণীর। যা লিখে নিবেন যে বেসরকারি ব্যক্তি কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেফতার 59 ধারা। কয় শ্রেণীর ব্যক্তি? 2 শ্রেণী। কি কি দেখেন এই 2 শ্রেণী কারা কারা? অজামিনযোগ্য এবং আমলযোগ্য অপরাধ সংগঠন করেছে মর্মে প্রতীয়মান হয়। অর্থাৎ আমার আপনার সামনে যদি কেউ জামিন অযোগ্য অপরাধ করে এবং আমলযোগ্য অপরাধ করে, তাহলে আমার অধিকার আছে তারে কি করার? গ্রেফতার করার। বা অপরাধী বলে ঘোষিত ব্যক্তি, প্রক্লেমড অফেন্ডার, বা যারে অপরাধী হিসেবে কি দেওয়া হয়েছে? ঘোষণা করা হয়েছে। সব বেসরকারি ব্যক্তি গ্রেফতার করতে পারে 2টা ক্ষেত্রে, আমলযোগ্য ও জামিন অযোগ্য অপরাধ, আর একটা হলো ঘোষিত অপরাধী। কি অপরাধী? ঘোষিত অপরাধী। এই 2টা ক্ষেত্রে বেসরকারি ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এখন বিনা পরোয়ানায় গ্রেফতার করে উনি কি তার বাসায় নিয়ে যাবে? না। এমন গ্রেফতারকৃত ব্যক্তিকে দেখেন কোন প্রকার অপ্রয়োজনীয় বিলম্ব না করে উইদাউট আননেসেসারি ডিলে পুলিশ কর্মকর্তার নিকট হস্তান্তর করবে, মানে থানায় নিয়ে যাবে, বা পুলিশ কর্মকর্তার অনুপস্থিতিতে তাকে নিকটস্থ থানার হেফাজতে নিয়ে যাবে বা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। তাহলে আপনি গ্রেফতার করতেই পারেন, কিন্তু আপনি কিন্তু বাসায় নিয়ে যেতে পারবেন না, থানায় নিয়ে যেতে হবে। তাহলে বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করতে পারে 54, 55, 57, 151। আর বিনা পরোয়ানায় সাধারণ জনগণ গ্রেফতার করতে পারে কততে? 59। কয়টা ক্ষেত্রে? 2টা ক্ষেত্রে। ইসমাইল 1 নম্বর প্রশ্ন পড়েন। ইসমাইল সাহেব 1 নম্বর। মাইক্রোফোন আছে? লাইট আছে? বেসরকারি ব্যক্তি অপর ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন যদি অপর ব্যক্তিটি আমলযোগ্য জামিন অযোগ্য আমলযোগ্য অপরাধ করেন। আর আরেকটা গ্রাউন্ড আছে, সেটা কি? ঘোষিত অপরাধী। 2 নম্বর প্রশ্নটা পড়েন। কোড অফ ক্রিমিনাল প্রসিজার এর কোন ধারা বিধান অনুযায়ী একজন সাধারণ ব্যক্তি নন বেলেবল অপরাধ করে তখন তাকে গ্রেফতার করতে পারে কত ধারায়? 59। 59 না? 59। তাহলে দেখেন আমরা বিনা পরোয়ানায় গ্রেফতার পুলিশেরটা পাইছি, সাধারণ জনগণেরটা পাইছি। এখন দেখবো ম্যাজিস্ট্রেট।
ম্যাজিস্ট্রেট কিভাবে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে? ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেফতার আপনার যার বইতে নাই লিখে রাখবেন, ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেফতার 64 ও 65, 64 ও 65, 64 ও 65 ধারায় যে কোনো ম্যাজিস্ট্রেট, তিনি নির্বাহী হোক বা জুডিশিয়াল হোক, কর্তৃক গ্রেফতারের বিধান আলোচনা করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, আন্ডারলাইন করেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ করেছে এমন কোন ব্যক্তিকে 64 ধারায় ম্যাজিস্ট্রেট নিজে গ্রেফতার করতে পারে। মানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি স্বয়ং অপরাধ করে, এটা আমলযোগ্য হোক আর আমল অযোগ্য হোক, তাহলে ম্যাজিস্ট্রেট তারে গ্রেফতার করবে কততে? 64 ধারায়। কত ধারায়? 64 ধারায় স্বয়ং গ্রেফতার করতে পারে বা গ্রেফতার নির্দেশ দিতে পারে। তাহলে আপনি জাস্ট মনে রাখবেন, ম্যাজিস্ট্রেটের সামনে যদি অপরাধ করে তাহলে ম্যাজিস্ট্রেট গ্রেফতার করবে কত ধারায়? 64। অন্যদিকে ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে যে ব্যক্তিকে গ্রেফতার করতে ক্ষমতাবান, উক্ত ব্যক্তিকে 65 ধারায় ম্যাজিস্ট্রেট নিজে গ্রেফতার করতে পারে বা গ্রেফতার করার নির্দেশ দিতে পারে। দুইটা ধারা পড়ে কিছু বোঝা যায় না যে দুইটার অ্যাকচুয়ালি পার্থক্য কি। পার্থক্য আছে। ম্যাজিস্ট্রেটের সামনে করলে 64, আর ম্যাজিস্ট্রেটের সামনে করে নাই, অন্য কোনো সময় আগেই করছে কিন্তু তারেও তো ম্যাজিস্ট্রেট গ্রেফতার করতে পারে, এটা হলো 65। বুঝছেন? তার ম্যাজিস্ট্রেটের সামনে করলে কত? 64। আর ম্যাজিস্ট্রেটের সামনে করে নেই, আগে করছে, সেই ক্ষেত্রেও ম্যাজিস্ট্রেট গ্রেফতার করতে পারে কত? 65। যেমন দিয়ে লেখেন, যেমন দিয়ে লেখেন 65 ওই জায়গায় তীর চিহ্ন দিয়ে যেমন লেখেন, 65 ওখানে তীর চিহ্ন দিয়ে যেমন লেখেন যে 190 ধারায়, 190 ধারায় আমলে নেওয়ার পরে গ্রেফতার, 190 ধারায় আমলে নেওয়ার পরে গ্রেফতার লিখেছেন। আমলে নেওয়া যদি কেউ না বুঝেন সমস্যা নাই, আমরা সামনে গিয়ে বুঝবো। অর্থাৎ যখন ম্যাজিস্ট্রেটের কাছে নালিশি মামলা করে এবং নালিশি মামলা যদি উনি ম্যাজিস্ট্রেট মনে করে যে না আসলে এই ঘটনা ঘটছে, তাহলে তিনি ওই যে ওয়ারেন্ট ইস্যু করে বা সমন ইস্যু করে, এটারে বলে আমলে নেওয়া। তাহলে ম্যাজিস্ট্রেটের সামনে স্বয়ং অপরাধ করলে ম্যাজিস্ট্রেট গ্রেফতার করে 64, আর আগে অপরাধ করছে সেই ক্ষেত্রেও গ্রেফতার করতে পারে কত? 65। বুঝেছেন? বিগত বছর প্রশ্ন দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর কোন ধারার ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট নিজে কোনো ব্যক্তিকে আটক করতে পারে? এই জায়গা 66, 63, 65, 54 কত? 65। তাহলে একটা জিনিস কি বুঝেন যে বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করতে পারে 54, 55, 57, 151, সাধারণ ব্যক্তি পারে 59, ম্যাজিস্ট্রেট পারে 64 আর 65। শান্ত, 64 আর 65-র মধ্যে পার্থক্য কি? যদি সামনাসামনি ম্যাজিস্ট্রেটের সামনাসামনি যদি কোনো অপরাধ করে তাহলে 64, হ্যাঁ, আর যদি ম্যাজিস্ট্রেটের সামনে ছাড়া যদি কোনো অপরাধ মানে আগে অপরাধ করছে সে 65। ধন্যবাদ। এখানে জেনে রাখা ভালোর সর্বশেষ পয়েন্টটা, এটা একটু দেখব। এটা আপনাদের পুরাতন বইতে আছে, পুরাতন বইতে আছে ওই যে আপনার ইয়াতে প্রশ্নের মধ্যে আছে 60 ধারাটা। পরোয়ানা ব্যতীত গ্রেফতার করেছে এমন কোন ব্যক্তিকে পুলিশ অপ্রয়োজনীয় বিলম্ব ব্যতীত উক্ত মামলার বিষয়ে এখতিয়ার আছে এমন ম্যাজিস্ট্রেটের নিকট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবে। মানে পুলিশ যারে বিনা পরোয়ানায় গ্রেফতার করছে তারে পুলিশ কোথায় নিয়ে যাবে? ম্যাজিস্ট্রেটের কাছে অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। কত ধারা? 60 ধারা। তাহলে আমার মনে রাখতে হবে, যারে বিনা পরোয়ানায় গ্রেফতার করছে পুলিশ তারে নিয়ে যাবে হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অথবা ম্যাজিস্ট্রেটের কাছে। কত ধারা? 60 ধারা। ওনারা ডাক দেন, ডাকলে এসে বসুক। আসেন, ভাই আসেন, দাদা আসেন। 60 লুকায় আছে, স্ক্র্যাচ ঘষতে হবে, দেখেন পাবেন 60 পাচ্ছেন না। আচ্ছা দেখেন, সেলফ প্র্যাকটিস 59 ধারায় কয় শ্রেণীর ব্যক্তিকে গ্রেফতার করতে বেসরকারি ব্যক্তিকে ক্ষমতা দেওয়া হয়েছে? কয় শ্রেণীর? 2 শ্রেণীর। 5, 6 বিবিআই, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 8 নাম্বার প্রশ্ন, 8 আর 9 বিবিআই। ভেতরে পড়ি নাই, বাট 8 নাম্বার প্রশ্নটা দেখেন আপনাদের বইতে আছে। মেট্রোপলিটন এলাকায় কতজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়েছে তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট করবে কার কাছে? মেট্রোপলিটন এলাকায় কয়জন ব্যক্তিরে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করছে এটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানাবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে। কত ধারায়? 62।
এবার 9 নাম্বার প্রশ্নটা দেখেন, মেট্রোপলিটন এলাকার বাইরে কতজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করেছে? ওইটা যদি চিফ মেট্রোপলিটন হয়, এটা হওয়ার কথা কার? চিফ জুডিশিয়াল। বাট বাস্তবে চিফ জুডিশিয়াল প্লাস আর একজন আছে, জেলা ম্যাজিস্ট্রেট, বিবিআই। তাহলে মেট্রোপলিটন এলাকায় কয়জনকে বিনা পরোয়ানায় গ্রেফতার করেছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে 62 ধারা। আর জেলা পর্যায়ে হইলে চিফ জুডিশিয়াল প্লাস জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল প্লাস জেলা ম্যাজিস্ট্রেট। সো আমরা অনলাইন অফলাইনে এই মুহূর্তে যারা আছেন, যতটুকু পড়লাম আমরা, এটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আর না হলে আমরা সরাসরি আজকের ক্লাস টেস্টে চলে যাব। কোনো প্রশ্ন আছে কারো অনলাইন অফলাইনে? অনলাইনে যদি প্রশ্ন থাকে হাত তুলতে পারেন, আমি আনমিউট করে দিব। কোনো প্রশ্ন থাকলে করেন, আর না হলে আমরা সরাসরি পরীক্ষা চলে যাব। যারা নতুন যুক্ত হয়েছেন তারা আমি পিডিএফ দিব, পিডিএফ পাওয়ার পরে আপনি একটা ব্ল্যাঙ্ক পেজে, খালি পেজে আপনার উত্তরগুলো লিখবেন। আজকে 40 মার্কের পরীক্ষা, 20 মিনিট সময়, এবং লিখে নির্দিষ্ট সময়ের আগে ছবি তুলে দিবেন। আবার আমি যখন উত্তর দিব তখন আপনি উত্তর মিলাই বলবেন যে সঠিক এই কয়টি, ভুল এই কয়টি, আর প্রাপ্ত মার্ক এত। সঠিক ধরেন 10টা, ভুল গেছে 5টা, আর 5টা উত্তর করেন নাই, তাহলে ওই যে কতগুলো ভুল গেছে ভুলের সাথে গুণ হবে 0.25। তাহলে 0.25 গুণ 5, তাহলে হলো 1.25। এই যতগুলো ভুল উত্তর হলো এই 1.25 আপনি সঠিক নাম্বার থেকে কি যাবে, বাদ যাবে। এটা হবে আপনার প্রাপ্ত মার্কস। সো এই হলো পরীক্ষা দেওয়ার পদ্ধতি। সবাই বৃত্ত ভরাট করবেন, আমার সামনে যারা আছেন বৃত্ত ভরাট করবেন, নাম লিখবেন। আর এই তো ভালো থাকেন, এই পর্যন্তই আজ। আর আপনাদের সাথে শুক্রবার দেখা হবে। আমি আপনাদের প্রশ্ন দিয়ে দিচ্ছি, দেখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।